সাল 1977, মধ্যরাত, কলকাতা। এক অশীতিপর বৃদ্ধা মহিলা তার খাট থেকে কোনো মতে উঠে নামার চেষ্টা করেও পারলেন না। শেষমেশ এই বিছানাতেই করে ফেলতে হলো পেচ্ছাপ। উঁচু গলায় যে কাউকে ডাকবেন সেই উপায়ও নেই। ওদিকে ডাকাডাকি করলেই যে ছেলে বউরা এসে একেবারে উদ্ধার করে দিয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নেই। বৃদ্ধা তাই কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু শরীরটা যেন তার আটকে গেছে ওই চাদরের সঙ্গে। ভীষণ ভয় তার বুক চেপে ধরেছে। মনে হচ্ছে মৃত্যুর শীতল স্পর্শ ঠিক যেন তার বুকের উপর বসে কণ্ঠ রোধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু মৃত্যু ভয়কে জয় করার মতো প্রাণশক্তি তার না রইলেও একটা জিনিস করতেই হবে যে, না না, এই এত সম্পত্তির মালিকানা যদি তার ছেলেমেয়েরা পায় তাহলে তার চেয়ে খারাপ আর কিচ্ছু হবে না। যারা দিনের পর দিন প্রহর গুনতে থাকে মায়ের মৃত্যুর, তাদের হাতে সম্পত্তি তুলে দেওয়ার চাইতে কোনো অনাথ আশ্রমে বিলিয়ে দেওয়া ভালো। এ সমস্ত ভাবনা চিন্তা যখনই তার মাথার মধ্যে চলছিল, তখনই ভদ্রমহিলা একটু সরে যাওয়ার সাহস পেলেন। ওই ভেজা জায়গাটা বর্জন করে কোনো মতে খাট থেকে উঠে চাদরটা মাটিতে ফেলে দিলেন। কাকে ডাক দেবেন এখন? না, কেউ নেই যারা এই মাঝরাত্রিরে তার বার্ধক্যের কষ্টে সাড়া দিতে আসবে। নিজের পেটে ধরা ছেলেটাও তেমনই হয়েছে। বাইরের মেয়ের দোষ দিয়ে আর কি লাভ? তবে এই সম্পত্তি ওদের হাতে যাওয়া মানে এক প্রকার বেহাত হয়ে যাওয়া, সে কথা উনি বেশ ভালো মতোই জানেন। তাই আর যে কদিন বেঁচে আছেন তার মধ্যেই একটা অন্য ব্যবস্থা করতে হবে। মাথার পাশে টেবিলের উপর টেলিফোনটার দিকেই চোখ গেল তার। জ্বলে উঠল উগ্রভাবে চোখ দুটি। কিন্তু না, বিচক্ষণ হতে হবে। আগামীকালের ভোরের অপেক্ষা করতে হবে। আপাতত এই রাতটা কোনোভাবে কাটানো দরকার। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে বুড়ো অতীতের কেচ্ছা। থ্রিল চার্জার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না আমাদের ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের গল্পটি শুনে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনার কতটা ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে বুড়ো অতীতের কেচ্ছা। সাল 2026, কলকাতা। ছাদ বাগানকে সাক্ষী রেখে অনেকবার অনেক দিব্যি কেটেছে প্রশান্ত, কিন্তু সেই দিব্যিগুলো রাখতে না পারায় যেন গোটা ছাদ বাগানটাই নষ্ট হয়ে গেছে। এতগুলো ভালো ভালো শাকসবজি সব পচন ধরেছে। আবার প্রশান্ত ঠিক করলো আর কোনো দিনও ওদের নামে দিব্যি খাবে না। ওর জীবনের সমস্যাগুলো বড্ড অন্যরকম। ওর দুঃখগুলো শোনার লোক বিশেষ নেই। তাই এখন সম্প্রতি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে। না না, কোনো প্রশ্ন শুধানোর জন্য নয়, বরং শুধুমাত্র গল্প করার জন্য। নিজের মনের ভাবনা চিন্তা, দুঃখ, সুখগুলোকে কেবলমাত্র প্রম্পট বানিয়ে ফেলছে, আর তারপর কোনো এক যান্ত্রিক কম্পিউটার প্রোগ্রামের সামনে বসে আছে উষ্ণ উত্তরের অপেক্ষায়। অনেকটা ঠিক মায়ের কাছে বসে থাকার মতো। নিজের আলটপকা ভাবনা চিন্তাগুলো অক্লেশে বলে যাওয়া যায়। যন্ত্রটা কোনো অভিযোগও করে না, কখনো ইয়ার্কি মারে, কখনো প্রাক্তন প্রেমিকার দেওয়া চিঠি পড়ে শোনায়, কখনো ক্রিমিনোলজি নিয়ে বিস্তর আলোচনা করে। তবে আমরা মূল কথা থেকে ক্রমশ সরে যাচ্ছি এই করতে করতে। প্রশান্ত বিশ্বাস এখন ছাদ বাগানে দাঁড়িয়ে আরেকটা প্রতিজ্ঞা করছে বটে, তবে সেটা কারোর নামে নয়, কারণ সে আর চায় না কারো মৃত্যুর কারণ হতে। বাগানের পরিচর্যা সেরে উঠে প্রশান্ত কিছুক্ষণ ধ্যান করল।
তারপর যোগাসনে গভীর মনোযোগ দিল। শরীর চাঙ্গা রাখার জন্য সে প্রত্যহ একটু আধটু ব্যায়াম করে। জিমে টিমে যায় না, ওই বাড়িতেই যেটুকু ফ্রি হ্যান্ড। তবে তার খাওয়া দাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয়। সিগারেট মদের নেশা হলে বোধহয় বেঁচে যেত, কিন্তু বাবুর আবার চিপসের নেশা। দিনে 5 প্যাকেট কমপক্ষে খাওয়া কম্পালসারি। যদি কোনো জায়গায় অনেক দিনের জন্য যেতে হয় এবং সেখানে সচরাচর চিপস না পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রশান্ত আগেই পিছিয়ে আসে। বহুদিন বাদে আজ সকালেই বন্ধু আকাশ মজুমদারের ফোন এসেছে। ওর স্কুল লাইফের বন্ধু আজ এত বছর বাদে হঠাৎ সকাল সকাল ফোন করেছে দেখে একটু চমকেই গিয়েছিল সে। হ্যালো প্রশান্ত, কেমন আছিস ভাই? আমি তো ভালোই। তোর কি খবর বল? ফেসবুকে তো দেখলাম বিয়ে করেছিস। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেল আর কি। বেশি মাস হয়নি রে বিয়েতে। নিউলি ম্যারিড আর কি। তা কেমন চলছে ম্যারিড লাইফ? হ্যাঁ, আপাতত তো ভালোই। নতুন নতুন এসব ভালোই চলে। আচ্ছা শোন না, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল। বলছি যে আমার বাড়িতে একটিবার আসতে পারবি? একটা খুব প্রয়োজনীয় কথা জানানোর আছে তোকে। ব্যাপারটা খুবই গুরুতর। আর যেহেতু তুই ক্রিমিনোলজি নিয়ে পড়েছিলি, তাই তোকে ফোন করলাম। শুনলাম তুই ডিটেকটিভও হয়েছিস নাকি? হ্যাঁ, হয়েছে আর কি। কিন্তু হঠাৎ ডিটেকটিভের খোঁজ সকাল সকাল, কোনো গুরুতর সমস্যা হলো নাকি? তুই আমার বাড়িতে আয়, তারপর সব বলছি না হয়। আমার ঠিকানা মনে আছে তো? ক্লাস 12-এর পর তো মাত্র 2-3 বার গেছিলাম, তবুও মনে আছে। ঠিক আছে, কখন যাব বলে দে, আমায় দেখতে পেয়ে যাবি। কথার খেলাপ করার মতো লোক নয় প্রশান্ত, তাই নিজের সমস্ত অলসতা ঝেড়ে ফেলে তৈরি হতে শুরু করে দিয়েছিল আকাশের বাড়িতে যাওয়ার জন্য। আকাশ থাকে সন্তোষপুরের ওখানে। লোকনাথ মন্দির পেরিয়ে মিলন স্মৃতি সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকের গলিতে 3 নম্বর সুবিশাল বাড়ি। এককালে আকাশের বাড়িতে প্রায়শই ঢুমার তোড়া স্কুল চলাকালীন। ওই যেরকম হয় না, ক্লান্ত দেহ নিয়ে একটা ইয়ার দোস্তের বাড়িতে গিয়ে সবাই ভিড় জমায়, আর তারপর হাত পা ধুয়ে তার মায়ের গরম গরম রান্না নিয়ে বসে পড়ে পাত পেরে। মানুষের মধ্যে এখন সেই পরম আত্মীয়তাটা আর আগের মতো নেই। এই ব্যাপারটা সত্যিই বেশ কষ্ট দেয় প্রশান্তকে। আকাশের মা বাবাও ওকে খুব স্নেহ করত। আজ সকাল থেকে বারংবার সেই কতগুলো বছর আগের স্মৃতি ভিড় করে আসছে তার চোখে। স্কুল লাইফের পর থেকে জীবনটা বড্ড হিসেবি, বড্ড স্বার্থপর হয়ে গেছে। তার আগেই যেন একটা বাঁধা ধরা রুটিনের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট খুশিগুলোর আনন্দই ছিল বিশাল। বলতে বলতে রান্নাঘর থেকে আবার একটা লেইজের প্যাকেট ছিঁড়ে খেতে আরম্ভ করলো সে। আকাশ যে সময় দিয়েছে তাতে সাধারণত কেউ অন্যের বাড়িতে যায় না, তার মানে নিশ্চয়ই খেতে বলবে। এসব মনে করে এক হাঁড়ি মিষ্টি নিয়ে প্রশান্ত বেরিয়ে পড়ল ওর বাড়ির উদ্দেশ্যে। অটো চেপে ওর পাড়ার মোড়ে নেমে হাঁটতে হাঁটতে পুরনো দিনের স্মৃতিগুলো আওড়ে নিল মনে মনে। অনেক কিছু পাল্টে গেছে এই গলিতে। বাড়িগুলো বেশ রংচঙে নতুন নতুন লাগছে। বোধহয় পুরাতন বাসিন্দারা বেরিয়ে যাওয়ার পর নতুন কেউ বাড়ি করেছে। মিলন স্মৃতি সংঘের মাঠখানাও অনেকটা বদলে গেছে। এখানে এককালে খুব খেলাধুলা করেছিল বইকি। এইসব পেরিয়ে ধীরে ধীরে আকাশের বাড়ির সামনে এসে দাঁড়ায় প্রশান্ত। একটা বড় নিঃশ্বাস নিয়ে বড় লোহার গেটটা খুলে ঢুকতেই মনে হলো এই বাড়িটাও বদলে গেছে বইকি। কই, আগের মতো বাগান নেই তো, কেমন যেন আগাছায় ভরে গেছে সবটা। তুলসী মঞ্চের তুলসী গাছটাও ধুঁকছে অপুষ্টিতে। মনের কোণে একটা শঙ্কা বাঁধল ওর। হাঁটার গতি বাড়িয়ে দরজা অবধি পৌঁছেই কলিং বেল বাজালো। দরজা, কোলাপসেবল গেট, বাড়ির রং সব বদলে গেছে এতদিনে। সামনে একটা সাদা পাথরের স্ল্যাব বানানো হয়েছে, তবে জড় পদার্থকে যতই জোড়াজুড়ি করে সৌন্দর্যের নিদর্শন বানানো হোক না কেন, জীবের নাশ করে তা কখনোই নয়। তখনই দরজাটা খুলে গেল। আরে প্রশান্ত, বাপরে, তোকে তো একেবারে চেনাই যাচ্ছে না। তবে এখনো কিন্তু এই ক্লিন শেভে তোর আগের জেল্লাটাই আছে। হ্যাঁ, আর জিল্লা দোষ। এই, তোর খবর বল। আরে বেটা, ঘরে আয় আগে, তারপর বসে এইসব কথা হবে।
প্রশান্ত এই বাড়ির অলিগলি চেনে, তবু অপেক্ষায় থাকলো আকাশের নির্দেশের। যতই হোক, এতদিন বাদে বন্ধুর বাড়িতে এসেছে, এখন সে আবার বিবাহিত। বসার ঘরে সোফার উপর বসে একটু নরম গদিতে ঢুকেই গেল পেরেকের মতো। আকাশ হালকা হাঁক দেওয়ার ভঙ্গিতে বলল, সুচেতা, কোথায় তুমি? এই যে আমার বন্ধু চলে এসছে। এতদিন বাদে বন্ধুকে দেখে কোলাকুলি করাই যায়, তবে আকাশের মুখে এত উচ্ছ্বাসের পরেও একটা মৃদু কালো ছায়া লক্ষ্য করছে প্রশান্ত। সে সরাসরি জিজ্ঞাসা করল, কাকিমার কি হয়েছিল? আকাশ এবার একটু সোজা হয়ে বসল, হালকা গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, তুই খবর পেয়েছিলি? না, সেটা দেবার তো প্রয়োজন বোধ তুই করিসনি। বাড়িতে ঢোকার পথে ওই মুড়িয়ে যাওয়া গাছপালা দেখেই বুঝলাম, মানুষটা বেঁচে থাকলে তুলসী গাছটাকে অন্তত মরতে দিত না। প্রশান্ত বেশ রুক্ষ স্বরেই কথাগুলো বলল। ওর এই কথা শেষ হতেই উপর থেকে নেমে এলো একটি ছোট খাটো মিষ্টি মেয়ে। উচ্চতায় বুঝি 5 ফুট 2 কাছাকাছি। ধারালো জলাইন দেখে ধারালো বটির কথা মাথায় আসে। চোখ জোড়াও বেশ চৌকস, কায়দা করে তাতে আইলাইনার টানা। গায়ের পেলব দুধে আলতা রং আর রোগা চেহারাখানা দেখে চক্ষু স্থির হয়ে গেল প্রশান্তর। মেয়েটার এক পাটি অবাধ্য চুলের গোছা বারংবার ডান চোখের উপর এসে পড়ছিল। প্রশান্ত বুঝতে পারল না এই মুহূর্তে তার ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত। কয়েক মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে কাটানোর পর নিজের হাত দুটো জোর করে নমস্কার জানালো নিঃশব্দে। প্রত্যুত্তরে একটা নমস্কার ওকেও ফিরিয়ে দিল সুচেতা। আচ্ছা প্রশান্ত, এই হচ্ছে আমার স্ত্রী সুচেতা। সুচেতা, যার কথা সকাল থেকে বলছিলাম তোমায়, এই হচ্ছে আকাশ। সুচেতা মিষ্টি হাসি দিয়ে বলল, নমস্কার নমস্কার। আমি রান্নার দিকটা দেখছি, আপনি কিন্তু অবশ্যই খেয়ে যাবেন। আর আপাতত কিছু মিষ্টির ব্যবস্থা করছি, সব খেতে হবে বলে রাখলাম। না না, আবার মিষ্টি কেন? আকাশ মাঝখান থেকে বলল, এই এর জন্য চিপস দাও, ব্যাটা চিপস খেতে পেলে আর কিচ্ছু চায় না। সুচেতা ওর জন্য চিপস আনতে চলে গেল ভেতর ঘরে। আকাশ বলল, কেমন দেখলি আমার ম্যাডামকে? খুব ভালো মেয়ে, জানিস তো। মা বাবা চলে যাওয়ার পর থেকে যেভাবে আমায় খেয়াল রাখছে না। ভালো ভালো থাক তোরা দুজনে, কিন্তু আমায় একটু কাকু কাকিমার ব্যাপারে বল, কবে হলো এসব? হ্যাঁ, বাবা মা তো মারা গেছিল করোনার সময়। এমনিতেই বাবার রেসপিরেটরি প্রবলেম ছিল, তার জন্য করোনার মতো প্রাণঘাতী রোগ একেবারে ইমিউনিটি সিস্টেমের 12টা বাজিয়ে দিয়েছিল রে। আর কাকিমা? মায়ের ব্যাপারটা খুবই ট্র্যাজিক। ভালো মানুষ, এক রাতে ঘুমোলো আর তারপরে রাতে আর উঠলো না। এমনভাবে ছেড়ে চলে গেল যে কি বলবো তোকে। জাস্ট একটা ট্র্যাজিক ইনসিডেন্ট। এটা কবে হয়েছে? 1.5 বছর আগে। তখন আমার সবে সবে সুজাতার সঙ্গে আলাপ। মেয়েটা যদি না থাকতো না রে সেই সময়, তাহলে আমি ডিপ্রেশনেই মরে যেতাম হয়তো। ওদের কথায় ছেদ পড়ল সুচেতার হাতে করে চিপস নিয়ে আসায়। টেবিলের উপর রেখে দুজনেই কয়েকটা খুঁটে খুঁটে খেতে লাগলো। সুচেতা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, তার পরনে একটা শর্টস আর একটা ক্যাজুয়াল টি। হালকা আর চোখে প্রশান্তর দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়েই আবার চলে গেল। প্রশান্ত আবার মনোযোগ দিল আকাশের সাথে কথায়। তারপর গভীর আলাপ অ্যান্ড দেন বিয়ে, তাই তো? একেবারে। সুচেতা তখন স্রেফ আমার বন্ধু ছিল, বাট তারপর থেকে যেন ওকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। কি হয়েছিল কাকিমার? স্ট্রোক না হার্ট অ্যাটাক? স্ট্রোক রে ভাই। মাইল্ড হলে বেঁচে যেত, বাট ওই আর কি। তারপর থেকে তো একাই আছি। সুচেতা যদিও নতুন করে অনেক কিছুই সাজিয়েছে, গুছিয়েছে বাড়িটায়। এখন আমাদের একটা ভরা সংসার বলতে পারিস। বাহ, অনবদ্য লাগলো শুনে। তবে প্লিজ গাছগুলোর প্রতি যত্ন নিস, কাকিমার কাছে ওগুলোর গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, আমি ওকে বলবো। এই সুচেতা, একটু এদিকে এসো না। খালি ভেতরে কি করছো বলো তো তুমি? এদিকে এসো। সুচেতা এসে বসলো আকাশের পাশে, মৃদু হাসি তার ঠোঁটে। আকাশের ডান হাত সুচেতার বাঁ কাঁধের উপর হতে এসে নামলো বুকের কাছাকাছি।
তারপর আকাশ তাকে আরো খানিকটা কাছে টেনে নিয়ে আরাম করে বসল। প্রশান্ত এতক্ষণ টানা নিজের চোখ জোড়া স্থির রেখেছে সুচেতার চোখ বরাবর। সুচেতা বড্ড হেজিটেট ফিল করছে। প্রশান্ত ব্যাপারটা মোলায়েম করার জন্য বলল, এত বছর পর আমায় মনে করার নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। এমনি এমনি তো আর এই বন্ধুকে মনে পড়েনি, তাই না? এমনি এমনি ঠিক নয় রে, বরং তোর স্পেশালাইজেশনটাকে কাজে লাগবে। তোকে তো বলেছিলাম একজন ডিটেকটিভ লাগবে যাকে আমি সম্পূর্ণ ভরসা করতে পারবো। সত্যি বলতে যতই হাজার কোটি দিন পরেই দেখা হোক না কেন, এখনো মনে হয় এই তো গতকালই দেখা হলো আমাদের। নে, এবার খুলে বল দেখি সবটা। আসলে প্রশান্ত, আমার মনে হচ্ছে আমায় আর সুচেতাকে কেউ একজন খুন করতে চাইছে। খুন? সরাসরি এমন একটা কথা শুনে প্রশান্ত নিজেও হকচকিয়ে গেল। আকাশ একটা সাধারণ মানুষ, মধ্য মেধা এবং মধ্যবিত্ত চাকরি করা মানুষের জীবনে খুন খারাপই নেহাতি অতিকায় বস্তু। একটা বড়লোক বেহিসেবি বাটপার কিংবা একটা দরিদ্র দিনমজুরদের খুন হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আকাশের মতো মানুষের পক্ষে তা নিতান্তই আকাশকুসুম কল্পনা। বরং এরা খুন হওয়ার স্বপ্ন দেখতে পারে, কল্পনা করতে পারে, ম্যানিফেস্ট করতে পারে, কিন্তু এদের রক্ত কেউই নিজের হাতে মাখাতে চায় না বলে দিন শেষে আফসোসের খামতি নেই। ঠিক কি কারণে খুন করতে চাইছে কেউ? বোধহয় সম্পত্তি, বোধহয় আমার সবকিছু। তোর কোনো দাদা, ভাই কিংবা পারিবারিক কেউ আছে যে এমনটা করতে পারে? আমার মনে হয় তুই ব্যাপারটা একটু বেশি এক্স্যাজারেট করছিস। খুন টুন নয়। জানি না, বাপের এক ছেলে আমি, আমার থেকে এভাবে হাতাতে চাইবে কেউ? কি কি হয়েছে এতদিন তোদের সাথে? অনেক কিছুই হয়েছে বটে। একদিন সকালে সুচেতা ছাদ থেকে আমায় ডেকে বলল, এই জানো তো, একটা কালো করে লোক আমাদের বাড়ি থেকে 10-15 মিটার দূরে রোজ দাঁড়িয়ে থাকছে। এই নিয়ে 5 দিন হলো দেখছি। আমি ওর এই কথায় বাইরে উঁকি দিয়ে দেখলাম কেউ আছে কিনা, তারপর ঘরে চলে আসি। ব্যাপারটাকে তখন এতটা আমল দিইনি, বুঝলি। এরপর যখনই আমি জিনিসটাকে সন্দেহ করতে লাগলাম, আমি যখন অফিসে যাই, আমায় কেউ একজন ফলো করে। রাতের বাড়ি ফেরার সময় ঢোকে এই গলিতে আমার সঙ্গে, একেবারে ছায়ার মতন আমার পেছনে পেছনে লেগে থাকে। পুলিশকে যোগাযোগ করিসনি? না, তোকে সুচেতার ব্যাপারগুলো বলি, তাহলে শোন। আচ্ছা সুচেতা, একটা কাজ করো, তুমিই বলো। আমার ব্যাপার বলতে আমি এমনিতে একটু ভীতু আছি। এই 1 সপ্তাহ আগে একদিন সন্ধেবেলা উবের করে ফিরছিলাম এক বান্ধবীর বাড়ি থেকে। হঠাৎ দেখি আমাদের গেট খুলে ভেতরে ওই শ্বেত পাথরের স্ল্যাবের ওখানে কয়েকজন বসে আছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আকাশকে ফোন করি, এর মধ্যেই দেখি ওরা আমায় দেখতে পেয়ে চলে গেছে। ভয়ে ভয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিই। ও, ওদের কি চিনতে পেরেছেন? না, ওরা এখানকার কেউ নয়। কোত্থেকে যে এলো জানি না। রোগা রোগা কয়েকটা ছেলে। এর এর বেশি কিছুই দেখতে পাইনি দূর থেকে। আর কিছু? আমার গাড়িতে ওয়ার্নিং দিয়ে গেছে কেউ। কেউ ধারালো জিনিস দিয়ে গাড়ির কাঁচে ঘষে ঘষে লিখে গেছে সাবধান। ওইটা দেখে না ভাই আমি খুবই ভয় পেয়ে গেছি রে। সেই জন্যই তোকে ফোনটা করলাম আজ সকালে। কিন্তু আমায় একটা কথা পরিষ্কার করে বল, কেউ কেন তোর পরিবারের সাথে এমনটা করতে যাবে? বোধহয় তার কারণ আছে। কি কারণ? আসলে এই যে এত বড় বাড়ি, টুকরো টুকরো কিছু জায়গা জমি, এতগুলো তো কোনোটাই আমাদের প্রাপ্য নয়। এগুলো তো সবই আমার বাবার ভাগ্যের ফলাফল। মানে হচ্ছে আজ থেকে প্রায় 50 বছর আগে এই বাড়ির আসল মালিকের থেকে দান হিসেবে সমস্ত কিছু আমার বাবা পেয়েছিল। এগুলোর আসল হকদার আমরা নই। আর ব্যাপারটা জেনেছি করোনার সময়, তার আগে থেকে আমি কিছুই জানতাম না। আকাশ বলতে শুরু করলো এই পারিবারিক গাথা প্রশান্তকে, কিভাবে সামান্য ম্যানেজার থেকে ধীরে ধীরে এই বাড়ি, জমি এবং ব্যবসাপাতির মালিকানা পেয়ে যান আকাশের বাবা বিনয় মজুমদার। এককালে হরিনারায়ণ সাহার নামেই ছিল এই বাড়ি,
কুঁদঘাট এবং বালিগঞ্জে তাদের দুটি শাড়ির দোকানের রমরমা তখন চরমে। দিনের পর দিন দোকানে বেড়েই চলেছে ভিড়, এবং ঠিক সেই অনুপাতেই বেড়ে চলেছে তাদের সম্পত্তি। সেই সুবিখ্যাত হরিনারায়ণ সাহার ম্যানেজার হয়ে সন 1967 থেকে 1975 পর্যন্ত চাকরিতে নিযুক্ত ছিলেন আকাশের বাবা বিনয় মজুমদার। উদার, পরিশ্রমী, ন্যায়পরায়ণ বিনয় ছিলেন হরিনারায়ণের বড্ড প্রিয়। হরিনারায়ণ গত হলে তার ছেলে বিজয় কৃষ্ণ এই ব্যবসার হাল ধরেন। বিজয় কৃষ্ণ ছিল বড্ড স্বার্থান্বেষী একজন মানুষ। নিজের স্বার্থের পরিধির বাইরে কিছুই বুঝতেন না তিনি। তবে তার হাল ধরার পরে মাত্র 2 বছরেই পাইকপাড়া অঞ্চলেও একটি নতুন দোকান খুলতে সমর্থ হয় তারা। উত্তরোত্তর বৃদ্ধি পায় সব কিছু, কিন্তু বিধবা মায়ের প্রতি তার স্নেহ ছিল না একেবারেই। এই বিজয় কৃষ্ণ এবং কৃষ্ণা প্রিয়া ছিল 2 ভাই বোন। বোনের বিয়ে হয়ে যায় একজন চূড়ান্ত বামপন্থী পলিটিশিয়ানের সঙ্গে প্রায় 5 বছর আগে। এই ভাই বোনের কেউই মায়ের ব্যাপারে বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি একটি দিনের জন্যেও। একটা খুপড়ি ঘরের মধ্যেই বৃদ্ধার শেষ জীবনটা কেটেছিল, কিন্তু খাতায় কলমে তখনও সবকিছু ছিল তারই হাতে। তবে বিজয় এবং কৃষ্ণার বিশ্বাস ছিল তাদের মা কোনো অভূতপূর্ব সিদ্ধান্ত নেবেন না যার ফলে তাদের কোনো ক্ষতি হয়। বোনের প্রতি সহানুভূমিতা বলুন কিংবা যুগপৎ আত্মীয়তা, কিছু একটার বশবর্তী হয়ে মাসে মাসে একটা মোটা টাকা পাঠাতে ভুলত না বিজয় কৃষ্ণ। আর এদিকে তার স্ত্রীর কড়া শাসনে ধুঁকতে ধুঁকতে এককালের পাটরানি একটা ঝিয়ের চাইতো খারাপ জীবনযাপন করতে লাগলেন। বৃদ্ধার গায়ে হাত পায়ে কালশিটের দাগও ছিল, যার ব্যাখ্যা দিতে গেলে আমাদের মন শক্ত করা ছাড়া আর উপায় নেই। শেষকালে বেডচুলও হয়েছিল, তবে সেটাও দীর্ঘমেয়াদী হওয়ার আগেই নিজেকে শেষ করে ফেলেছিলেন বৃদ্ধা। এই নিয়ে যদিও চারিদিকে দ্বিমতের অভাব ছিল না, কারণ অমন শীর্ণ অসহায় বৃদ্ধার পক্ষে নিজের প্রাণ নেওয়ার মতো সাহস আসাটা অলৌকিক ঠেকেছিল অনেকেরই। মায়ের মৃত্যুর পর দুঃখের চাইতেও অধিক খুশিতে মেতে উঠেছিল 2 ভাই বোন। তাদের অভিসন্ধি পাঠকদের আলাদা করে বোঝানোর দরকার নেই, তারা এমনিতেই কুটিল বুদ্ধিতে বুদ্ধিমান। নিরলস পরিশ্রমের বিনিময়ে এই বাড়ি এবং দোকানের দখল নেবে বিজয়, এবং বোন কৃষ্ণা 3টি পৃথক জমি অধিকার করবে, এমনটাই তাদের দুজনের মধ্যে মিটমাট হয়েছিল। কিন্তু শেষমেশ যখন মর্গ্যান অ্যান্ড রায় ফার্মের অ্যাটর্নি সুভাষ দত্ত জানালেন এই সম্পত্তির সিকি ভাগও তাদের ভাগ্যে নেই, তখন দুজনের মাথায় ভেঙে পড়ল গোটা বাড়িটাই। এত বড় শোক সহ্য করতে না পেরে মারা গিয়েছিল বিজয় কৃষ্ণ। শেষ চালে যে মা খেলে দিয়ে গিয়েছিলেন সেই খেলাটাই সে ধরতে পারেনি। বৃদ্ধা তার উইলে সবকিছু লিখে দিয়ে গেছিলেন এমন একজন মানুষের নামে যার খোঁজ গত 2 বছরেও ছিল না কারোর কাছে। তখন বিনয় মজুমদার চাকরি করছিলেন চায়না টাউনের একটি হোটেলে ম্যানেজার পদে। হঠাৎ এমন অভূতপূর্ব সম্পত্তি লাভের কথা শুনে তিনি তো যার পর নাই অবাক এবং আনন্দে বিহ্বল হলেন। হওয়ারই কথা। নিম্ন মধ্যবিত্ত থেকে সরাসরি উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি মানুষেরই থাকে, কিন্তু সবার ভাগ্যে এমন লটারি জোটে কই? শুধুমাত্র সততা দিয়ে যে প্রায় কয়েক লাখ টাকার সম্পত্তি নিজের পকেটে ঢোকানো যায় এমনটা জানা ছিল না তার। তবে তিনি জানতেন আসল মানুষগুলোর থেকে অভিশাপ তিনি কুড়িয়ে যাবেন আজীবন। বিজয় কৃষ্ণ মারা গেলেন একটি সরকারি হাসপাতালে। বোন কৃষ্ণা নিজের স্বামীর কাছে ফিরে গেলেন এবং পলিটিক্যালি অনেক ছলচাতুরি চালালেন ব্যাপারটাকে বিপথে চালনা করার জন্য, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষমেশ কোর্ট থেকে রিস্ট্রেইনিং অর্ডার এনে ওদের দৌরাত্ম্য বন্ধ করলেন বিনয় মজুমদার। ভয়ে ভয়ে থাকতেন রোজ, এই না কোনোভাবে তার ঘটনা ফাঁস হয়ে যায়। এই সব কিছু করতে করতে প্রায় 7-8 বছর কেটে গেল। ইতিমধ্যে পয়সা কড়ি 2 হাতে খরচ করে ভারত প্রদক্ষিণ সম্পন্ন করেছিলেন বিনয়। এত অফুরন্ত টাকার সমুদ্রে তিনি নয়চয় করছিলেন প্রত্যেকটি বিন্দু। তারপর বয়স বেড়ে যাওয়ার আশঙ্কায় সবচেয়ে জরুরি কাজটা সেরে নিলেন। 86 সালে বিয়ে করলেন অত্যন্ত সুন্দরী এক ব্রাহ্মণের মেয়ের সঙ্গে। কিন্তু ভাগ্য যেখানে প্রকট সেখানেই বোধহয় লিখে রাখে কোনো দুর্ভাগ্যের জ্যোতি চিহ্ন।
বিনয় মজুমদার এবং তার স্ত্রী বহু চেষ্টা করেও প্রায় 12 বছর রইলেন নিঃসন্তান। বহু ডাক্তার, বহু বদ্যি দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। শেষমেশ 98 সালে জন্ম নিল আকাশ এবং তাদের সংসার ভরে উঠল আলোয়। তবে এর মধ্যে 3টে দোকানের মধ্যে 2টো দোকান বিক্রি হয়ে গেছে। 5টি জমির জায়গায় 2টি জমি অধিকার করে ফেলেছিল পলিটিক্যাল দলের লোকেরা, আর বাকি 3টি জমির মধ্যে 1টি বিক্রি করতে হয়েছিল দোকান বাঁচানোর জন্য। নেশায় নেশায় একেবারে ডুবে থাকতে শুরু করলেন বিনয়। তবে তার স্ত্রী অর্থাৎ আকাশের মা ছিলেন অত্যন্ত দৃঢ় চরিত্রের মহিলা। তিনি নিজেকে টাকার জোয়ারে ভাসিয়ে দেননি কখনোই। বসে খেলে রাজার গোলাও শূন্য হয়। তাই আজকে আকাশকে চাকরি করে খেতে হচ্ছে, না হলে যা সম্পত্তি ছিল তা দিয়েই। বুঝলি ভাই, এখন তো সেই দোকানটাও বিক্রি হয়ে গেছে, আর 2টো জমির মধ্যে একটা বিক্রিও হয়ে গেছে। বাবাকে খিস্তি করি মাঝে মধ্যে, আমি যদি বাবার জায়গায় থাকতাম। ওটা একটা ভুল ধারণা। আমরা যে পরিস্থিতিতে থাকিনি, সর্বদা শুধু সেই পরিস্থিতিতে থাকলে কি করতাম বিচার করি বর্তমান পরিস্থিতি দিয়ে। আসলে মানুষকে পরিস্থিতি গড়ে। দেখা যেত তুই ওরকম জায়গায় থাকলে এই বাড়িটাও আর তোদের থাকতো না। থুস, তুই আমার বন্ধু হয়েছিস, কোথায় একটু ভালো বলবি তা না? ওটাই তো, মন যুগে কথা বলি না বলেই আমার সঙ্গে কেউ খুব একটা কন্ট্যাক্টও রাখে না। যাই হোক, তো এখন তোর কি মনে হয় ওই সাহা পরিবারের কেউ? হতে পারে, আমি তো নিজেও ওদের ওয়্যার অ্যাবাউটস কিছুই জানি না, তাই বলতে পারছি না তোকে। তুই একটু দায়িত্ব নিয়ে যদি দেখিস ব্যাপারটাকে। আমার তার আগে পুরো ডিটেইলস লাগবে, পুরনো কাগজপত্র, পুরনো লোকজন। আচ্ছা, এই গোপন উইল তো নিশ্চয়ই কোনো না কোনো সাক্ষীর সামনে করা হয়েছিল। তারা কারা? আসলে আমি সেই উইল দেখেছি, বাট সেই নিয়ে চর্চা করিনি যে তোকে বলতে পারবো। তোকে আমি আমার সবটুকু দিয়ে সাহায্য করব, শুধু তুই দেখিস আমার যেন মানে বেঘরে প্রাণ না হারাই আমরা। তোর কোনো চিন্তা নেই, আমি দেখছি ব্যাপারটা। বেশি প্যানিক করা তোর স্বভাব। ওসব অত ভাবিস না, কেউ কিচ্ছু করতে পারবে না তোদের। আসলে আমরা আরো ভয় পেয়ে আছি, কারণ গতকাল জানতে পেরেছি সুচেতা ইজ প্রেগনেন্ট। সঙ্গে সঙ্গে প্রশান্তর চোখ চলে গেল সুচেতার দিকে। সুচেতা মাথা হালকা নিচু করে মাটির দিকে করে রেখেছে। না, আর বেশি কথা না বলে খেতে বসা যাক। এই প্রশান্ত, তোর কিছুতে অ্যালার্জি নেই তো? অ্যালার্জি শুধু মিথ্যে কথায়। বারবার হেয়ালি স্বভাবটা আর পাল্টালো না তোর, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যতদূর মনে পড়ছে তোর কোনো অ্যালার্জি আগে ছিল না, তাই পুরো খাবার খেতে হবে কিন্তু, হ্যাঁ? এই সুচেতা, খাবারটা একটু বেড়ে দাও প্লিজ। সুচেতা সোফা ছেড়ে উঠে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। প্রশান্ত হালকা হেসে বলল, তোর স্ত্রী সুচেতার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। খেয়ে নে, ঘরে বসি, এসি চালিয়ে আড্ডা দেবো। খাবারের বহর খুব বেশি না হলেও সাধারণ বাঙালি বাড়ির রোজকার হেঁসেলের চাইতে খানিক বেশি। একসঙ্গে শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর খাসির মাংস খেয়ে প্রশান্তর পেট তখন বেশ হাই করছে। বাতানুকূল যন্ত্রের ঠান্ডা আরামদায়ক হাওয়ায় ওদের বেডরুমে গিয়ে বসলো 3 জন। সবেমাত্র থামস আপ গিলে একটু স্বস্তির হাওয়া নিচ্ছে 1.5 টনের ডায়কিন থেকে। বলছিলিস না সুচেতার সঙ্গে ভালো করে পরিচয় হলো না? নে, পরিচয় করে নে। আহা, ওকে নার্ভাস করে দিচ্ছিস কেন বলতো? তা সুজাতা বলো। আরে ওর নাম সুচেতা, সুজাতা বলছিস কেন? আরেকবার কঠোর দৃষ্টি বিনিময় হলো দুজনের মধ্যে। দুজন অর্থাৎ সুচেতা আর প্রশান্ত। সুচেতা মুখে হাসি এনে বলল, আপনি তো গোয়েন্দা তাই না? কত কেস সলভ করেছেন এখনো? সরকারি গোয়েন্দা তো নই, তাই বেশি কেস সলভ করা হয়নি আপাতত। আর গোয়েন্দা ছাড়াও আমার আরো একটা পরিচয় আছে। আমি ক্রিমিনোলজির পাঠ দিই মাঝে মধ্যে গেস্ট লেকচারার হিসেবে। আপনার ব্যাপারে বিশেষ জানা হলো না সুচেতা। আমার ব্যাপারে জানবার মতো বিশেষ কিছুই নেই। ওই একটু আধটু গান বাজনার শখ আছে, আর পরিবার বলতে এক দাদা বর্তমানে কর্পোরেটের দাসখত দিয়ে রেখেছে। এককালে গান বাজনার বিশাল শখ ছিল, সেই থেকে আমিও আর কি। এখন আপনি কোন পেশার সঙ্গে যুক্ত?
একসময় একটা নার্সিং হোমে রিসেপশনিস্ট ছিলাম। সুন্দর সেজে গুজে কথা বলতে বলতে বিরক্ত লাগছিল। গান নিয়েও পড়েছিলাম বেশ কিছু বছর, বাট সেখানেও গোল্লা পেয়েছি। তবে ইচ্ছে আছে কোনো একটা স্কুলে পড়াবো। ইতিহাসে এমএটা কোথাও তো কাজে লাগুক। বুঝলাম। না, আপাতত কিছুদিন না হয় বিশ্রাম নিন। পরিবারে একজন আসছে, তার জন্য একটু খেয়াল রাখা উচিত। সেদিন বিকেলবেলাটা আরো নানান গল্প আড্ডায় কাটছিল ওদের। তবে বেরোনোর আগে আকাশ আলমারির ভেতর হতে দলিলের কাগজপত্র এবং পুরনো মালিকের যা যা তথ্য তার বাবা বিনয় মজুমদারের ট্রাঙ্কে মজুদ ছিল সেগুলো বের করে দিয়ে দিল প্রশান্তকে। খুব ভরসা নিয়ে বলল, তোর হাতেই সবটা তুলে দিলাম ভাই। শুধু তুই আমায় এটা জানা যে আমার আর সুচেতার কোনো লাইফ রিস্ক আছে কিনা, ব্যাস তাহলেই হবে। আর যদি থাকে তাহলে কি করবি? ওদের সাথে রফা করব, পারলে সব সম্পত্তি ফিরিয়ে দেবো, কিন্তু সুচেতা আর আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমি মেনে নিতে পারবো না রে ভাই। আকাশ প্রশান্তর হাত চেপে ধরে নিজের যাবতীয় ইমোশন নিংড়ে নিয়ে বলল কথাগুলো। প্রশান্ত ওকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আমি তোকে 2 দিনের মধ্যে ফোন করে জানাচ্ছি কতটা কি জানতে পারি। এমন সময় ফোনে একটা মেসেজ ঢুকলো প্রশান্তর। মেসেজটা দেখে সে মৃদু হেসে ওদের দুজনকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। তারপর গলির মোড় পেরিয়ে একটা চায়ের দোকানের পেছনে অপেক্ষাকৃত নির্জন জায়গায় অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মাথায় একটা স্কার্ফ জড়িয়ে একজন মহিলা এসে দাঁড়ালো তার পাশে। তার হাতে জ্বলন্ত একটা সিগারেট। প্রশান্ত বলল, প্রেগন্যান্সি অবস্থায় সিগারেট খাচ্ছ? তোমার সমস্যা হবে না? এটাই এটাই শেষ সিগারেট। আপাতত আর 7-8 মাস খাবো না। তুমি আকাশকে চিট করছিলে? হয়তো তাই, কিন্তু আমরা তো কোনো ফিজিক্যাল রিলেশনশিপ করিনি। তুমি আমায় সব কিছু মিথ্যে বলেছিলে। তোমার নাম যে সুজাতা নয় সেটাও জানলাম আজকেই। আকাশের বিয়ের ছবিগুলো মন দিয়ে দেখিনি বলেই বোধহয় এই কেসে জড়িয়ে গেলাম, না হলে ঠিক তোমাকে চিনে ফেলতাম। আমিও তো সেদিন ডেটে মেকআপ করেই যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আগে মেকআপ করতে বারণ করেছিলে, তাই চিনতে পারোনি। তোমার কি মনে হয় তুমি যে আকাশের বন্ধু সেটা জানলে আমি তোমার সাথে ডেট করতাম? তুমি যে ম্যারিড সেটাও লুকিয়ে গিয়েছিলে দিব্যি। ইস, সেদিন রাতে কত বড় ভুল করতে গিয়ে বেঁচে গিয়েছি আমি, ভাবলেই এখন কেমন একটা লাগছে। সরি প্রশান্ত, আই এম ভেরি সরি। তুমি প্লিজ আমাদের কেসটা দেখো। আমি চাই না আকাশ কোনোভাবে কষ্ট পাক। কষ্ট তো আকাশ তখন পাবে যখন সে জানতে পারবে তার বিবাহিতা স্ত্রী, যে কিনা সন্তান সম্ভবা, সে ডেটিং অ্যাপে নিজের বিজ্ঞাপনী ছবি দিয়ে পরপুরুষের সঙ্গে ডেট করে। তুমি এগুলো আকাশকে বলবে? না, বলবো না। তবে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই সন্তান আদৌ আকাশের তো? সিগারেট খানা মাটিতে ফেলে পা দিয়ে রোগড়ে হালকা ভেজা চোখে চলে গেল সুচেতা। প্রশান্ত যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত নয়, বরং সে চায়ের দোকানে গিয়ে একটা চা আর লেস খেতে আরম্ভ করল। পরদিন সকালেই কাজে লেগে পড়েছিল প্রশান্ত। প্রথমে খোঁজ নিতে ছুটে গেল মর্গ্যান অ্যান্ড রয়ের অফিসে। সুভাষ দত্ত, অর্থাৎ যিনি ৭৭ সালে সম্পত্তি সমর্পণের দায়িত্বে ছিলেন, তিনি বর্তমানে গত হয়েছেন এবং তার পরিবারের আর কেউই ফার্মের সঙ্গে যোগাযোগ রাখেনি। তবে এতেই হতাশ হওয়ার খুব একটা দরকার ছিল না, কারণ কয়েকজন উকিলের সহায়তায় খুব দ্রুত মর্গ্যান অ্যান্ড রয়ের আর্কাইভে পৌঁছতে পেরেছিল প্রশান্ত। তবে প্রশান্ত সেখানে গিয়েছিল মূলত এই উইল সম্পর্কে জানতে। যখন আসল মানুষটাই নেই, তখন আর এই নিয়ে কতদূরই বা যাওয়া যেতে পারে। উইলের কাগজপত্র নিয়ে একজনের সঙ্গে আলোচনা হলো বটে, দলিলে সই-সাবুতও দেখা হলো। যে ভদ্রলোক প্রশান্তকে গাইড করলেন তার নাম আব্বাস লস্কর। তিনি সবটা দেখে শুনে বললেন, দেখুন, উইল তো আইনি মতেই করা হয়েছে। আমি প্রবেটখানাও দেখলাম। তখনকার দিনে এভাবে সম্পত্তি ট্রান্সফার করে দেওয়াটা খুবই কমন না হলেও হতো অনেক জায়গায়। সাক্ষী হিসেবে যে দুজনের নাম দেখতে পাচ্ছি তারা হলো হলধর রায় এবং পিনাকি শর্মা। আপনি তাদের থেকে কিছু ডিটেলস জানলেও জানতে পারেন।
আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এখন কোনোভাবে কিছু প্রমাণিত হলে কি সম্পত্তি আবার সাহা বংশের কাছে চলে যাবে? সরি, আপনার প্রশ্নটা বুঝলাম না, কি ধরা পড়লে? মানে ধরুন, আমরা জানতে পারলাম এই সম্পত্তি জোরপূর্বক কিংবা ম্যানুপুলেট করে ওদের কাছ থেকে নিয়ে নিয়েছিল ম্যানেজার বিনয় মজুমদার, তাহলে কি লিগ্যাল কেউ পেতে পারে? এখানে তো পরিষ্কার উইল করে সম্পত্তি সমর্পণের নথি দেওয়া আছে এবং একেবারে সজ্ঞানে এই সম্পত্তি ট্রান্সফার হয়েছে তাও লেখা আছে। আইন তো একটা সিস্টেমে চলে, তাই কেউ যদি এত বছর বাদে এসে সব পুরনো জিনিস ফেরত চায় তাহলে কাজগুলো দেখতে হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আরেকটা কথা, কোনোভাবে কি বর্তমান মালিকদের খুন করে এই সম্পত্তি ওরা পেতে পারে? হিসেব মতো তো পারে না, আগে খুনটা হোক তারপর না হয় দেখছি। এরপর আর সেখানে বসে থাকা যায় না। প্রশান্ত পরপর অনেকগুলো বোকা বোকা প্রশ্ন করে বড্ড হিউমিলিয়েটেড ফিল করলো। বাইরে বেরিয়ে নিজেকেই নিজে কয়েকটা নোংরা অশ্রাব্য গালাগাল দিল। তারপর দোকান থেকে একটা লিচি ড্রিঙ্ক খেয়ে নিজেকে শান্ত করলো। দুটো নাম তার মাথায় ঘুরপাক খাচ্ছে এখন, হলধর রায় এবং পিনাকি শর্মা। এই দুই শর্মাকে খুঁজে বের করতে পারলে অনেক ঝক্কির অবসান ঘটবে বই কি। হলধর রায় এবং পিনাকি শর্মার ব্যাপারে জানতে গেলে আগে জানতে হবে সাহা পরিবারের ফ্যামিলি বিজনেস এবং ফ্যামিলি ট্রি। তাই এই ব্যাপারে জানতে সরাসরি বালিগঞ্জের দোকানটায় চলে গেল প্রশান্ত। এখন এটা সাহাদের দোকান নেই বটে, তবে এই দোকানে এলে যদি কিছু ইনফরমেশন মেলে। এই দোকানের শেষ মালিক ছিল বিনয় মজুমদার, অর্থাৎ আকাশের বাবা। তাই তার নাম দিয়েই জিজ্ঞাসাবাদ শুরু করলো প্রশান্ত। এখন এটি একটি বেশ শৌখিন ডেকোরেশনের জুতোর দোকান হয়েছে। কাউন্টারে বসা ভদ্রলোকের দিকে এগিয়ে প্রশান্ত জিজ্ঞেস করল বিনয় মজুমদারের ব্যাপারে। যিনি কাউন্টারে বসেছিলেন তিনি তৎক্ষণাৎ একজন কাউকে ডাকলেন। একজন বছর 65 ভদ্রলোক, একটি সাদা বেগুনি রঙের চেক জামা পরে দাঁড়ালেন ওর সামনে। হ্যাঁ বলুন, কি জানতে চান? বিনয় মজুমদারের ব্যাপারে জানতে চাই আসলে, এই দোকানের পূর্বতন মালিক। কেন জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আসলে আমি একজন গোয়েন্দা। এবার কথায় কথায় মোটামুটি সবই বলল প্রশান্ত, তবে সবটার মধ্যেও চালাকি করে বাদ রাখলো বিশেষ কিছু কথা। ভদ্রলোক ওর কথা শুনে একটা অন্য ঘরে ওকে নিয়ে বসলেন। তারপর বললেন, বিনয় মজুমদার তো একটা মদ্যপ লোক ছিল, এমনিতে লম্পট নয়, তবে লোকটার নেশা করে করে সর্বশান্ত হয়ে গিয়েছিল। আমি শুনেছি তার আগে সাহাদের জমানায় এই দোকানের বিশাল বুবু চেহারা ছিল। হ্যাঁ সেসব আমিও শুনেছি। আমি মূলত জানতে চাই দুজনের কথা, হলধর রায় এবং পিনাকি শর্মা, কারণ উইলে ওই দুই ব্যক্তি সাক্ষী হিসেবে ছিলেন। আমার যতদূর আন্দাজ, যেহেতু এই দুই ব্যক্তি সাক্ষী ছিলেন, তাই এই দুজনই বিনয় মজুমদারের বেশ ঘনিষ্ঠ ছিলেন। আপনি কি ওদের চেনেন? ও, ওদের কথা জানতে চাইছেন? পিনাকি তো শুনেছি মারা গেছে 2 বছর হলো। যক্ষায় অনেক দিন অসুস্থ ছিল, তারপর গত হয়েছে। আমি সাধ্যেও খেয়েছিলাম, বেশ ভালো ধোকার ডালনা বানিয়েছিল। আচ্ছা, আমরা কাইন্ডলি কাজের কথায় থাকি। ও, হলধর এই দোকানেই কাজ করত, তবে আমি দোকান কেনার পর 5-6 বছর কাজ করেছিল। শেষমেশ একদিন চুরির দায়ে ওকে দোকান ছাড়তে হলো। নিজের গামছায় জুতো বেঁধে বাইরে কম পয়সায় বিক্রি করতে শুরু করেছিল। এখন তো অনেক প্রযুক্তি এসেছে, তখন এসব তো ছিল না। নইলে জুতোর দোকানেও কম্পিউটার, হ্যাঁ, এমনটা কখনো ভেবেছে কেউ? আপনি কি হলধর রায়ের কোনো খোঁজ দিতে পারবেন? খোঁজ তো দিতে পারবো না, প্রায় 25-26 বছর আগে দোকান ছেড়ে চলে গেছে। তবে ও ঠাকুরিয়ার দিকেই থাকতো। ঠিক কোন জায়গায়? এই রে, এইটা বলা তো চাপের ব্যাপার। আমি কি আপনাকে পিনাকির ছেলের নম্বর দেব? যোগাযোগ করবেন ওদের সঙ্গে, তাও যোগাযোগ থাকার কথা। বেশ, তাই দিন। নিজের কিপ্যাড ফোন বের করে খুব কষ্ট করে পিনাকি শর্মার ছেলে বিশ্বনাথ শর্মার নাম বের করে
তার ফোন নম্বর বললেন ভদ্রলোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার আবার দরকার পড়লে হয়তো একবার ঢু মারতে পারি। আসলে বুঝতেই পারছেন, গোয়েন্দাদের অনেক কিছুর জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়। দোকান থেকে বেরিয়ে পাশের একটা দোকানে চা খেতে খেতে নাম্বারটা ডায়াল করলো প্রশান্ত। ফোনটা বারবার বেজে বন্ধ হয়ে গেল। আরেকবার করলো, সেম ব্যাপার। ট্রু কলারে নাম উঠছে বিশ্বনাথ শর্মা। বোধহয় এখন লোকটা ব্যস্ত আছে। বিরক্ত হয়ে চায়ের পয়সা মিটিয়ে এবার সাহাদের সম্পর্কে জানার জন্য পুনরায় সন্তোষপুর পৌঁছল প্রশান্ত। আকাশের বাড়ির সামনে দিয়েই আশেপাশের সব বাড়িগুলো দেখছিল। নতুন ফ্ল্যাটে কোনো লাভ নেই, তবে পুরনো বাড়িগুলো হেল্পফুল হতেও পারে। কোথাও কিছু না পাওয়া গেলে ক্লাব তো আছেই। ক্লাবে নির্ঘাত কোনো না কোনো বয়োজ্যেষ্ঠর থেকে কিছু না কিছু ইনফরমেশন তো পাওয়া যাবেই যাবে। একটা বেশ পুরনো জরাজীর্ণ বাড়ির দিকেই চোখ গেল প্রশান্তর। বাড়িটার উপরের অংশের কঙ্কাল বেরিয়ে এসেছে খানিকটা বাইরে। অন্যান্য বাড়িগুলোর তুলনায় এর বহর ম্যারাসমাস রোগীর মতো দেখাচ্ছে। একটু দ্বিধা নিয়েই দরজায় কড়া নাড়ল প্রশান্ত। কলিং বেল আছে, তবে কাজ করছে না। আরো কয়েকবার নক করার পর সে এগিয়ে যাচ্ছিল ক্লাবের দিকে, এমন সময় দরজাটা খুলে গেল। প্রশান্ত দেখল একটা বছর 20 মেয়ে কোমরে ওড়না বেঁধে দাঁড়িয়ে আছে। কি বলুন? বাড়িতে বড় কেউ আছে? বড় বলতে শুধু ঠাকুমা আছে এখন, আর কেউ নেই, সবাই বাইরে বেরিয়েছে। ঠাকুমাকে একটু ডাকতে পারবে? মেয়েটি কেমন বিহবল দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে, যেন মেপে নিচ্ছে বেশ সুচারুভাবে। তারপর বলল, ঠাকুমার তো বয়স হয়েছে অনেক, ঘরে বসে বসে সিরিয়াল দেখে, এখন সিঁড়ি বাইতে পারবে না। আপনি ঘরে আসুন। না না, আমি ঘরে যাব না। তাহলে থাক, আমি অন্য কোথাও থেকে জেনে নিচ্ছি। আপনি আসুন না ঘরে, আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়। বলে মেয়েটা দরজা ছেড়ে দাঁড়ালো। এই 2026-এ দাঁড়িয়ে একটা বিপদমুক্ত পুরুষ হওয়াটাই বোধহয় অনেক সাধনার ফল। প্রশান্তর ইচ্ছে করল একবার মেয়েটার চোখ দিয়ে নিজেকে দেখতে। সেসব কাব্যবাজি আপাতত ছেড়ে গোয়েন্দাবাজিতে মন দেওয়া জরুরি। সিঁড়ি ঠেঙিয়ে দোতলায় গিয়ে দেখল একজন 70-75 বয়সী মহিলা ঘাড় এলিয়ে সোফায় শুয়ে শুয়ে বাংলা সিরিয়াল দেখছেন। ছোট মেয়েটি তক্ষুনি গিয়ে টিভি বন্ধ করে দিলে বৃদ্ধা রেগে গিয়ে বললেন, এই মুখ পুরি, তুই টিভিটা বন্ধ করলি কেন রে? তোর গায়ে লাগে না খুব আমি টিভি দেখলে? তোরা তো খালি ন্যাংটা ন্যাংটা ছেলে মেয়েগুলোর খেলাধুলো দেখবি। ওই ওই কি যেন নাম সব। ভীষণ অপ্রস্তুতে পড়ে গেল মেয়েটা। দাঁতে দাঁত চিপে বলল, বুড়ি, তুমি কি দেখতে পাও না একজন ঘরে এসেছে? আপনি বসুন। বলে মেয়েটা চেয়ার এগিয়ে দিল প্রশান্তর দিকে। একটা প্রাণ ফাটা হাসি ওর ঠোঁট ছুঁয়ে বেরিয়ে গেল বটে, তবে সে ঠিক করলো আজ বাড়ি গিয়ে বড্ড হাসবে এটা নিয়ে। আমি একজন মানুষ, নাম প্রশান্ত বিশ্বাস, একজন গোয়েন্দা মাত্র। গোয়েন্দা? পুলিশ? না, প্রথমটাই আপাতত। আপনার কাছে কয়েকটা জিনিস জানার ছিল। আমি নেবা মানুষ, শুয়ে বসে থাকি, আমার কাছে আর কি জানবেন আপনি? সাহা পরিবারকে আপনার মনে আছে? তাদের ব্যাপারে কিছু বলতে পারবেন? সাহা? হরিনারায়ণ সাহা, বিজয় সাহা? হ্যাঁ হ্যাঁ, যাদের ব্যবসা ছিল। খানিকক্ষণের মধ্যে যেন বৃদ্ধা প্রশান্তর প্রশ্নের মাদুরের উপর ভর করে উড়ে গেলেন নিজের যৌবনের আরব্য রজনীতে। প্রশান্ত খেয়াল করল বৃদ্ধার ঝুলে পড়া গালে একটা লালিত্য ফুটে উঠেছে, তবে সেসব ইউরিক অ্যাসিডের কারসাজিতে বড্ড ম্লান। হ্যাঁ, সে তো অনেক আগের কথা। আমি বিয়ে করে আসার 5 বছর অবধি ওরাই ওই বাড়িতে ছিল। তারপর সব চলে গেল ওই ম্যানেজার লোকটার হাতে। কি যেন নাম? বিনয় মজুমদার। বিনয়। ওরাও ভালো লোক ছিল, তবে সাহাদের মধ্যে একটা ব্যাপার ছিল।
হরিনারায়ণ কাকুকে আমি দেখেছিলাম, বুঝলে খোকা? কি আশ্চর্য জীবনী শক্তি ওই বয়সেও। বাহ, জেনে খুশি হলাম। আচ্ছা, আপনি কি কোনোভাবে ওদের বর্তমান কোনো শরিক বা সদস্যের যোগাযোগ দিতে পারবেন? আমি তো পারবো না, তবে আমার ছেলে দিতে পারবে। এই মানি, তোর বাপ কখন আসবে রে? মেয়েটা মৃদু খেঁকিয়ে বলল। এই বুড়ি, আমায় মেনি কেন বলো তুমি? তারপর প্রশান্তর দিকে তাকিয়ে বলল, বাবা মা তো বেরিয়েছে পুতুলদির বিয়ের জন্য কেনাকাটা করতে, আসতে দেরি হবে। তবে আপনি বললে আমি ওদেরকে ফোন করতে পারি। বেশ বেশ, তোমার বাবাকে একটু ফোন করো তো। ওর কথা মতো মানালি তার বাবাকে ফোন করলো। এবার প্রশান্ত বুঝল কেন তার ঠাকুমা তাকে মেনি বলে ডাকে। মানালি থেকে মেনি, বাংলায় অপভ্রংশ ব্যাপারটা লোকমুখে খুবই কিউট শোনায় বটে। সে যাই হোক, মানালির বাবার সাথে ফোনে প্রায় 10 মিনিট ধরে কথা চালাচালি হলো প্রশান্তর। প্রথমে তো উনি ভয় পেয়ে গেছিলেন, পরে প্রশান্তর ঠান্ডা গলায় শান্ত হলেন। তিনি হোয়াটসঅ্যাপ করে পাঠালেন বিজয় কৃষ্ণ সাহার ছেলে বলাই সাহার নম্বর। বলাই সাহা বর্তমানে জীবিত এবং স্বাচ্ছন্দ্যে রয়েছেন পাইকপাড়া অঞ্চলে। ব্যাস, এতটুকু খবরই যথেষ্ট ছিল প্রশান্তর কাছে। ফোনটা রেখে বৃদ্ধা এবং মানালিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তক্ষুনি বেরিয়ে গেল সে। এবার গন্তব্য পাইকপাড়া। একটা অটো ধরে মেট্রো স্টেশন পৌঁছে মেট্রোতে চড়ে বসল সে। অফিস কাছারির দিনে মেট্রোর ভিড় নজরকাড়া হয় বটে। কালীঘাটে তো একটা লোকের ছাতা দিয়ে প্রকাণ্ড একখানা বাড়ি খেলো সে মাথায়। ট্রেন হলে তাও ঘুরিয়ে কোনোই মারা যেত, কিন্তু মেট্রোতে চাপলেই একটা আলগা সহবত এসে হাজির হয় বিবেকে। তখন যেন বাঁদরামিগুলো এসির ঠান্ডা হাওয়ায় ফ্রিজের পেঁয়াজ কলির মতো একটু থিতু হয়ে যায়। পাইকপাড়ার যে ঠিকানা প্রশান্ত পেয়েছে তার জন্য খুব একটা গাড়ি ঘোড়া করতে হলো না। মেট্রো থেকে নেমে একটা অটো ধরে নামতে হলো হলুদ সবুজ রঙের একটা পার্টি অফিসের সামনে। সেখান থেকেই বাঁ দিকে নাক বরাবর হাঁটতে হাঁটতে কয়েকটা সাইকেল সারাইয়ের দোকান, রিক্সা, টোটোর আড়তের পেছনের গলি দিয়ে ঢুকেই নজরে এলো বলাই সাহার বাড়ি। গুগল ম্যাপ তো তাই দেখাচ্ছে। 2 স্টেপ ভেরিফিকেশন হিসেবে একজন ভদ্রলোককে জিজ্ঞাসাও করে নিল সে। হ্যাঁ, এই বাড়িখানাই। কমলা রং করা একতলা একটা বাড়ি। 4টি সিঁড়ি বেয়ে উঠে দরজায় কয়েকবার টোকা দিতেই বেরিয়ে এলেন মধ্যবয়স্ক বলাই বাবু। তার নাতি দীর্ঘ রিজু চেহারায় সুউচ্চ বংশের ছাপ স্পষ্ট। বয়স বোধ হয় 50-এর উপরেই হবে, অন্তত অঙ্ক মেনে তেমনটাই হওয়া উচিত। আপনি কে? আগে আমি একজন ডিটেকটিভ। অনেক খোঁজাখুঁজির পর আপনার খোঁজ পেয়েছি সন্তোষপুর থেকে। একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলার ছিল। সন্তোষপুর মানে ওই পুরনো বাড়ির কথা বলছেন? হ্যাঁ। মাফ করবেন, ওই সম্পত্তি আমি কখনো ভোগ করিনি এবং ভোগ করতেও চাই না। আমি দিব্যি আছি আমার এই 3 কামরার একতলা বাড়ি নিয়ে। না না, আপনার কোনো লাভের জন্য আমি বলছি না। আসলে আমি এসেছি একটা বিপদে পড়ে। ওই বাড়ি এবং সম্পত্তি যারা পেয়েছিল, অর্থাৎ মজুমদার ফ্যামিলি, তাদেরকে কেউ বা কারা ক্রমাগত চাপ সৃষ্টি করছে। ওদের সন্দেহ এর পেছনে সাহা বংশেরই কারো না কারো হাত আছে। কি এত বড় অস্পর্ধা ওদের? নিজেদের হকের বাইরের জিনিস পেয়েও ওদের এসব অ্যালিগেশন দিতে বিন্দু মাত্র লজ্জা করলো না। আমি ওদের দেখে নেব। একটু কাইন্ডলি কোঅপারেট করুন প্লিজ। আমি বুঝতে পারছি আপনি এখন কি ভাবছেন। দয়া করে আমাকে একটু কথা বলতে দিন। ভদ্রলোক ভীষণ বিরক্ত হয়েছেন বোঝাই গেল, তবুও প্রশান্তকে বাইরে দাঁড় করিয়ে রাখলেন না। তার বেডরুমেই বসতে দিলেন ওকে। একজন চাকর গোছের লোক ওর জন্য জল নিয়ে এলো। ঢকঢক করে খেয়ে বুঝল এতে লেবু চটকানো রয়েছে। বলুন এবার ওদের কি কি অভিযোগ রয়েছে? আমি আসলে ওদের মুখ থেকে এক ধরনের ইতিহাস শুনেছি, এবার আপনাদের কাছ থেকেও শুনতে ইচ্ছুক। আসলে বর্তমানে সস্ত্রীক বিনয় মজুমদার বেঁচে নেই। তার ছেলে আকাশ মজুমদার আমার বন্ধু, এবং সেই বন্ধুই আমায় অ্যাপয়েন্ট করেছে। আকাশ বলছে বিগত কয়েকদিন ধরে মাঝে মধ্যেই
কেউ বা কারোকে ফলো করছে, ওর স্ত্রীকে ফলো করছে এবং হুমকি থ্রেটও দিয়েছে। কিন্তু কিসের জন্য এই হুমকি সেটা ওরা ডিকোড করতে পারছে না। ওদের সন্দেহ হয়েছে যেহেতু ওরা আচমকা এমন সম্পত্তি পেয়েছিল তাই হয়তো সাহা বংশের কোনো কুলাঙ্গার সন্তান ওদের ক্ষতি করতে চাইছে, তাই তো? আগে হ্যাঁ, অনেকটা এরকমই। কিন্তু আকাশের নিজের কাছেও কোনো তথ্য নেই আপনাদের সম্পর্কে, তাই ওর আশঙ্কা বড্ড বেশি। বুঝলাম। আপনাকে একটা কথা বলি, শুনুন। আমি কখনো দ্বার পরিগ্রহ করিনি। বাংলার শিক্ষক, বাংলা পড়িয়ে এবং পড়ে দিন গুজরান করি। বরাবর সততা, কর্মঠ মনোভাব এবং অভাবের সঙ্গে বড় হয়েছি। যেভাবে আমার বাবাকে ঠকানো হয়েছে তাতে এর চাইতে বেশি কিছু আমার পক্ষে সম্ভব ছিল না। নাহলে কোনো কসাই হলে হয়তো জিঘাংসার চোটে খুন করতেও পিছপা হতাম না। কিন্তু আমি একজন শিক্ষক, ডিগনিটির ব্যাপারটাকে সেফ বিকিয়ে দিতে পারি না। বুঝলাম। আপনি কি আপনার পিসি অর্থাৎ কৃষ্ণপ্রিয়া দেবীর পরিবার সম্পর্কে কিছু জানেন? জানি বই কি। পিসি আর পিসেমশাই তো মারা গেছেন অনেক বছর হলো। ওদের 3 ছেলে মেয়ে, 3 প্রফেশনে গেছে। বড় ছেলেটা উকিল, মেয়েটা ডাক্তার হয়েছে, আর ছোট ছেলেটা এখন রাজনীতি করে। বাপ ছিল বামপন্থী নেতা, ছেলে হয়েছে হিন্দুত্ববাদী নেতা। বয়স তো নেহাত কম হলো না। ফেসবুকে দেখি হিন্দুদের জাগ্রত হওয়ার বড় বড় পোস্ট দেয়। বুঝলাম। এছাড়া আর কেউ, এদের কোনো সন্তান? বড় ছেলে অর্থাৎ যে উকিল, তার 2 সন্তান আছে। তবে চিন্তা করবেন না, ওরা যতদূর জানি বিদেশে সেটেলড। ডাক্তার মেয়ে নিঃসন্তান, এবং পলিটিক্যাল নেতা সুকুমারের 1 ছেলে আর 1 মেয়ে আছে। ওদের ব্যাপারে বিশেষ জানি না। সুকুমার ছেলে মেয়ের সঙ্গে তো কোনো পোস্টও করে না যে জানতে পারবো। খালি পার্টি পলিটিক্স। আমার ওসব একদম পোষায় না। আপনি খুব ফেসবুক করেন বুঝি? খুব নয়, ওই একটু আধটু কবিতা, গল্প এসব লিখি। কেউ পড়ে না, শুধু 2-3 জন গুড মর্নিং গুড নাইট লিখে চলে যায়। আমি জানি ওরাও পড়ে না। ওই যে আমার লেখায় যৌন সুরসুরি দেওয়া কিংবা 2-1টা চিপ জোকস থাকে না, যে এখনকার বাঙালি কবিতা পড়ে না ভেবে মনটা বড্ড খারাপ লাগে। আমরা তো এই ভাষাটাকে ধারণ করে বেঁচে থাকি, তাই বড্ড খারাপ লাগে। আমি পড়ি। আপনার ফেসবুক প্রোফাইলটা এক্ষুনি দেখছি। আম, উম, হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখলাম, অ্যাকসেপ্ট করবেন কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক কবিতায় কমেন্ট করব কেমন লাগলো। চিন্তা করবেন না, গুড মর্নিং আর গুড নাইটের GIF দেব না। একটা মানুষের মনের ভেতরে খুব সহজে নিজের প্রবেশ পথ বানিয়ে নেওয়ায় পারদর্শী প্রশান্ত। বলাই সাহার দুঃখের জায়গাটাকে না খুঁচিয়ে বরং তার বন্ধু হয়ে উঠল সে কয়েক মিনিটেই। বলাই সাহেব আর বললেন, ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ তোমায়। তুমি করেই বলছি, কারণ তুমি অনেকটাই ছোট আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলুন। সুকুমার আমার ভাই হয় বটে, তবে ওর থেকে একটু সাবধানে থাকার পরামর্শ দেব। এককালে ওর বাবা অনেক গুন্ডাগিরি করেছিলেন। সুকুমার শুধু পতাকা বদলেছে, রক্ত তো একই আছে না। যদি সত্যি সত্যি ওদের মৃত্যু ভয় থাকে তাহলে সেটা সুকুমারের থেকেই থাকবে। আমি একজন সাধারণ বাংলা শিক্ষক। গল্প, উপন্যাস, কবিতা এই অবধি আমার দৌড়। খুন রাহাজানিতে আমরা হাত রাঙাই না। আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলো প্রশান্ত বলাই সাহার ঘর থেকে। সুকুমার ঘোষালের ফেসবুক প্রোফাইল দেখে সে চমকিত হলো বটে। নানান রাজনৈতিক মিটিং মিছিল নিয়ে তার ভোট পূর্ববর্তী নিদর্শন ছড়িয়ে আছে সর্বদা। এসব দেখতে দেখতে পুনরায় অটোতে চেপে বসল সে। হ্যালো, হ্যাঁ, তুমি তোমার মতো কাজ করছো তো? তুমি একদম মিশে থাকার চেষ্টা করবে ভিড়ের মধ্যে, যাতে তোমায় কোনোভাবেই না ফাইন্ড আউট করতে পারে। তুমি কিন্তু আমার তুরুপের দাস, সেটা মাথায় রেখো।
ব্যাস ব্যাস, আর বেশি আর আজকে কাজ নয়। আবার কালকে সেম স্পটে সেম কাজ। ফোনটা রেখে এবার মেট্রো ধরার দিকে মনোযোগ দিল প্রশান্ত। বাড়িতে ফিরে সারাদিনের ক্লান্তির পর প্রশান্তর ছাদ বাগানে সময় কাটালো অনেকক্ষণ। 1.5 ঘন্টা ঘুম দিয়ে একটা ক্রাইম সিরিজ নিয়ে বসল। হাতে চিপস আর ল্যাপটপে মাউস নামক একটি কোরিয়ান সিরিজে ডুবে গেল। পরদিন সকাল। আজকের শিডিউল এক প্রকার রেডি রয়েছে তার। গতকাল রাতে একটু বেশি দেরি হয়ে গেছে ঘুমাতে। না না, সিরিজ নয়, বরং এর পেছনে সম্পূর্ণ কৃতজ্ঞতা এক রূপসী তন্নির। আগে হ্যাঁ, ঋষিতা নামের একটি মেয়ের প্রতি বেশ দুর্বল হয়েছে সে। প্রাথমিক পরিচয় একটি বন্ধুর পার্টিতে, সেখান থেকে ইনস্টাগ্রাম দেওয়া নেওয়া এবং শেষমেশ চ্যাটিং অ্যান্ড ফোন কল। চ্যাটিং ব্যাপারটায় খুব একটা ফ্রিকোয়েন্সি মেনটেন না করতে পারায় ফোন কলকেই বেশি প্রেফার করে প্রশান্ত। ঋষিতা হয়তো সবচেয়ে সুন্দরী নয়, তবে তার মেকআপ না করার অভ্যাসটা বেশ ভালো লেগেছে প্রশান্তর। চোখ, নাক, হ্যাঁ বিশেষ করে নাকটা খুব জরুরি ওর জন্য। চুল মোটামুটি পিঠের শেষ ভাগ অবধি বিস্তৃত। চোখে কাজল বেশ মানায়। ঠোঁটে হালকা লিপস্টিক হলেই চলবে, না হলে আরো বেশি ভালো হয়। চেহারা হালকা ভারী, তবে একেবারে মোটা সোটা নয়। সব মিলিয়ে মেয়েটা বেশ ভালোই। আর কথাবার্তা বলতে বলতে প্রশান্ত বুঝতে পেরেছে মেয়েটাও তার মতো বইপ্রেমী, গাছপ্রেমী, যৌনতা নিয়ে খোলামেলা কথা বলতে সক্ষম এবং সিনেমা সিরিজ নিয়ে শখ রয়েছে। প্রশান্ত তাই কথা বলতে পিছপা হয়নি কোনোদিনই। প্রত্যেকদিন ওর সাথে একটু সময় কাটালেই মনটা বেশ ফ্রেশ লাগছে। ঋষিতা বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। প্রশান্তর থেকে অনেকটাই ছোট, তবে মেয়েটার ম্যাচিওরিটি বয়সের তুলনায় অনেকটাই বেশি। যাই হোক, এখন প্রেম প্রীতির সময় নয়। প্রশান্ত ঘুম থেকে উঠে ব্রাশ করে দুধের মধ্যে ওটস দিয়ে ছড়িয়ে দিল কিছু আমন্ডস আর খেজুরের টুকরো। চামচ দিয়ে খেতে খেতে হঠাৎ একটা ফোন ঢুকলো। আননোন নাম্বারটা ঠিক না দেখেই রিসিভ করলো। হ্যালো। হ্যালো, কে বলছেন? ও প্রান্ত থেকে এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল প্রশান্ত। জিজ্ঞেস করলো, মানে আপনিই তো আমায় ফোন করলেন, আবার জিজ্ঞেস করছেন আমি কে? এই নম্বর থেকে গতকাল 2টো ফোন এসেছিল। কাল বিজি ছিলাম বলে ধরতে পারিনি। কাল 2টো ফোন গিয়েছিল? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। আচ্ছা, আপনি কি বিশ্বনাথ শর্মা? আগে হ্যাঁ, আমি বিশ্বনাথ শর্মা। আসলে আমি আপনার নম্বরটা বালিগঞ্জের তিকিতাকা ফুটওয়্যারের মালিক থেকে পেয়েছি। আপনার বাবা যে দোকানে কাজ করতো সেখানকার পুরনো মালিকের ব্যাপারে কিছু খোঁজ নেওয়ার ছিল। কিন্তু আমার বাবা তো আর বেঁচে নেই। হ্যাঁ, সে খবর পেয়েছি। তবে আপনার বাবা এবং হলধর রায় এই দুজনের একজনের সঙ্গে দেখা হলেও চলবে। তাই হলধর রায়ের যদি কোনো ঠিকানা থাকে। দুঃখিত, হলধর কাকাও আর বেঁচে নেই। আপনি বড্ড দেরি করে ফেলেছেন। উনিও বেঁচে নেই? আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন বলে ফোনটা কেটে দিল প্রশান্ত। মাথা নিচু করে সে তার খাবার খেতে লাগলো। আজকে হঠাৎই সুকুমার ঘোষালের বাড়িতে হানা দেবে বলে ঠিক করেছে সে। ব্যাপারটা বেশ ডেয়ারিং, কারণ সামনেই ভোট, তাই বিপুল উদ্যমে ফিল্ড ওয়ার্কে নেমে পড়েছেন তিনি। তবে সেও জানে কিভাবে সুকুমার ঘোষালের কাছাকাছি যাওয়া যায়। কপালে একটা মোটা করে লাল তিলক আর গলায় একটা রুদ্রাক্ষের মালা পরে নিয়েছে সে। আয়নায় ভালো করে নিজেকে মেপে মেপে দেখে বেরিয়ে পড়ল সুকুমার ঘোষালের বাড়ির উদ্দেশ্যে। ভদ্রলোক থাকেন গড়ফায়। অটো করে যখন প্রশান্ত নামলো তার বাড়ির সামনে, তখন চমকে গেল বটে। এত সুন্দর আর্কিটেক্ট করা বাড়ি দেখা প্রায় দুর্লভসম ব্যাপার। নিশ্চয়ই বিপুল খরচ আছে এর পেছনে। বাড়ির বাইরে বেশ কজন লোকজনও দাঁড়িয়ে আছে খেয়াল করল সে। তাদের মধ্যে গিয়ে বলল এটা সুকুমার ঘোষালের বাড়ি কিনা। একজন জিজ্ঞাসা করলো তার কি দরকার। সে জানালো, আসলে আমি এসেছি সুকুমার বাবুর মায়ের দিক থেকে একটি সম্পত্তির ব্যাপারে কথা বলতে। সাহা গার্মেন্টস বলে যে দোকানটা ছিল ওদের, তারপর সন্তোষপুরের বাড়ি। স্যারকে একটু বলে দেখুন, উনি ঠিক বুঝতে পারবেন।
মিনিট 10 বাইরে দাঁড়িয়ে থাকতে হলো তবুও। ওই লোকগুলোর মধ্যে একজন বিড়ি অফার করলো ওকে, কিন্তু ও হাসি মুখে ফিরিয়ে দিল। লোকগুলো খৈনিও সাধলো, সেটাও ফিরিয়ে দিল। এরপর লোকগুলো গুটখা দিতে যেতেই ওর ডাক পড়লো ভেতরে। যাক, অন্তত এটা ফিরিয়ে দেওয়ার অস্বস্তি ফেস করতে হলো না। এরা যদি জানে প্রশান্ত কোনো নেশাভান করে না, তাহলে হয়তো তাকে দুর্বল ভাববে। যাই হোক, একটা বছর 30-এর লোক তাকে একটা ঠান্ডা ঘরে বসতে বলে চলে গেল। 5 মিনিটের মধ্যে চা, বিস্কুট, মিষ্টি আর চানাচুর সমেত একটি ট্রে চলে এলো। সিগারেট আর লাইটার রাখাই ছিল, সেদিকে দৃষ্টিপাতও করল না প্রশান্ত। আরও 15 মিনিট বসে বসে সমস্ত খাবার গলাধকরণ করবার পর শেষমেশ দেখা মিলল সুকুমার ঘোষালের। ভদ্রলোকের চোখে মুখে ব্যস্ততা, উত্তেজনা, শঙ্কা আর ভীরুতা সবটাই পড়ে ফেলা যাচ্ছিল। সেই সঙ্গে আরেকটা জিনিসও ছিল বটে, লোভ। ইচ্ছে করে সম্পত্তির কথাটা বলেছে সে, যাতে এই লোভটা চাগার দিয়ে ওঠে ভদ্রলোকের মধ্যে। তারপর সেটাকেই হাতিয়ার করে সে ঢুকে পড়তে পারবে খুব সহজে। এজন্যেই জলদি জলদি খাবারগুলো খেয়ে ফেলেছিল আসলে। হ্যাঁ, নমস্কার। আপনি আমার মায়ের দিকের সম্পত্তির ব্যাপারে কথা বলতে এসেছেন শুনলাম। সে তো খুবই ভালো কথা। হ্যাঁ, শুনেছিলাম একটা বজ্জাত লোক আমার দিদার মাথায় হাত বুলিয়ে সব সম্পত্তি নিয়ে নিয়েছিল। তা একদিন বাদে আমাদের ভাগ বাটোয়ারা হচ্ছে। প্রশান্ত হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, আগে আপনি সম্পূর্ণ ভুল ধারণা করছেন সুকুমার বাবু। আপনারা কোনো সম্পত্তির কানাকড়ি পাবেন না, বরং আমি এসেছি একটু অন্য কারণে। তার মানে আপনি মিথ্যে বলে ঢুকেছেন? আপনি কি খুনি? হ্যাঁ, ওরা আপনার বন্দুক চেক করেনি? না না, আমি খুনি বা স্পাই কোনোটাই নই। আমি একজন গোয়েন্দা। আসলে আমি এসেছি একটা ব্যাপারে জানবার জন্য। আমার সেই ব্যাপারটা জানা হয়ে গেছে, যদিও আপনার মুখখানা একেবারে জ্যান্ত পলিগ্রাফ টেস্ট, বুঝলেন মশাই। আমি এই এলাকার ভোটার হলে পাক্কা আপনাকে ভোট দিতাম। মানে আপনি এসেছেন কেন তাহলে? আপনি আকাশ মজুমদারের নাম শুনেছেন? আকাশ মজুমদার? সহেলি মজুমদারের ভাই? হ্যাঁ, ওই যে ছেলেটা ফেসবুকে প্রধানমন্ত্রী ছবি বিকৃত করে পোস্ট করেছে, ওকে যা আচ্ছা করে কোড়কা দিয়েছি না। দেখুন, এখন হয়তো এসএসকেএম এর বেডে শুয়ে তর পাচ্ছে। না না না, সেই আকাশ নয়। বাদ দিন, আপনি আমার অভিসন্ধির কোনো কাজেই আসবেন না। আপাতত আসি, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এই যে এই বইটি আপনার জন্য এনেছি, আপনি পড়বেন কিন্তু অবশ্যই। বলে মনুসংহিতা নামক একটি হার্ড কভার বই দিয়ে গেল তাকে। অবাক হয়ে সোফায় বসে বসে বইটা নেড়ে চেড়ে তখনও লুক্কায়িত একটা বোমের অপেক্ষায় ভয়ে তটস্থ হয়ে রইলেন 50ঊর্ধ্ব যুব নেতা সুকুমার ঘোষাল। একটা ডার্ক ব্লু পিটার ইংল্যান্ডের শার্ট এবং বেজ কালারের প্যান্ট পরে গায়ে এক্স পারফিউম ঘষে দক্ষিণ কলকাতার একটি বার কাম রেস্তোরাঁয় বর্তমানে বসে আছে প্রশান্ত এবং ঋষিতা। ঋষিতার সামনে 60 ml জিম বিম, আর প্রশান্তর সামনে একটা কি সব ছাইপাস মকটেল। এই, তুমি সামান্য বিয়ারও খাবে না? না, আমি ওসব খাই না। হোয়াইট রাম? না, চলে না, আমার শুধু চিপস চলে। হাউ কিউট! তুমি একজন ডিটেকটিভ, সারা দিন এত কঠিন কঠিন কেস নিয়ে পড়ে থাকো। একটু নিকোটিন বা অ্যালকোহল দরকার লাগে না তোমার? না, লাগে না। বরং বেশি টেনশন হলে একটা 20 টাকার লেস কিনে নিই, ব্যাস। 1 প্যাকেট শেষ হলেই আমার মন চাঙ্গা, মাথা চাঙ্গা। মেয়েটা গ্লাসে ঠোঁট লাগায়, হালকা করে স্টার করতে করতে খেতে থাকে হুইস্কিটা। সামনে ফিশ অ্যান্ড চিপস পড়ে আছে, সেটা মেয়োনিজ দিয়ে চলছে হালকা ফুলকা দুজনেরই। আচ্ছা, তুমি তো সিরিয়াস লং টার্মে যেতে চাও না কেন? এনি পাস্ট ট্রমা? হ্যাঁ, আছে বলতে পারো। ইমোশনালি অ্যাটাচমেন্ট ইস্যু, অ্যাবান্ডনমেন্ট ইস্যু, সব মিলিয়ে
আমি একটু অন্যরকম। এখন আমার একমাত্র ভালোবাসা নিয়ে নাকি কান্না কেঁদে তোমার থেকে সিম্প্যাথি চাইব না। তবে বলতে পারি ও আমার স্ট্যান্ডার্ড এত হাই করে দিয়ে চলে গেছে যে এখন বেশি দিন কাউকে আর ভাল লাগে না। আমাকে ভাল লাগে? প্রশান্ত এইসব কথায় খুব একটা উৎসাহী হয় না আগের মতো। তবে সে বোঝে একজন কলেজ পড়ুয়ার পক্ষে এরকম কথা অমূলক নয়, বরং এরকম কথাই বেশি করে আশা করা যায়। সে হালকা হেসে বলে, প্রোডাক্টিভ সমস্ত কথায় আমার ইন্টারেস্ট আছে, তবে তোমার সঙ্গে কিছুটা বোকামি করাই যেতে পারে। তাই বুঝি? আচ্ছা, তোমার সেই এক্স কি খুব সুন্দর ছিল? সুন্দর তো ছিল বটে, তবে মানুষ হিসেবে সুন্দর ছিল অনেক বেশি। ওর সাথে আমার সম্পর্কটা ওই বোকা বোকা রোম্যান্টিক ন্যাকামি কিংবা রাত জেগে সেক্সটিং অবধি আটকে ছিল না। একটা বেশ লম্বা জার্নি, অনেকগুলো অ্যাক্টিভিটি, একসঙ্গে গান করা, ছবি আঁকা, সিনেমা দেখা, রাজনীতি নিয়ে আলোচনা করা, মানে বলতে পারো অলওয়েজ কিছু একটা করবো 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 টাইপের ব্যাপার। আমি তাই ভালোবাসার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের চাইতেও ভার্বে বেশি বিশ্বাসী, তবে অবশ্যই আমার প্রিয় নাউনের সঙ্গে। বলে একটা ইঙ্গিতপূর্ণ হাসি বাড়িয়ে দিল সে ঋষিতার প্রতি। ঋষিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ওর দিকে। প্রশান্ত নিজের ডান হাত এগিয়ে দিয়ে বলল, would you like to dance? দেখো, নাচাটাও কিন্তু একটা ভার্ব। এরপর কি আর না বলে থাকা যায়? প্রশান্ত যখন একটা ভালো ডেট থেকে বাড়ি ফিরে তখন তার মন থাকে চূড়ান্ত ভালো। চূড়ান্ত মানে চূড়ান্ত। এই মেয়েটা স্পেশাল সে প্রথম থেকেই বুঝেছে, তাই একে বোঝার জন্য আজ সে বহুদিন বাদে নাচতেও দ্বিধাবোধ করেনি। শেষ ভাগে একটা 1.5 মিনিটের স্মুচ দিয়ে শেষ করলো দিনটা। তবে বাড়িতে এসে নিজের কর্তব্য সহজেই ভুলে গেল না সে। ফোন করলো একটা চেনা পরিচিত নম্বরে। আচ্ছা আচ্ছা, তারপর? ও শিট, আমার আগেই বোঝা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, ওদের ফ্যামিলি নিয়ে একটা ঘাপলা থাকাটা স্বাভাবিক। কালকে দেখছি ব্যাপারটা তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। দেখা হবে, খুদা হাফিজ। বলে ফোনটা কেটে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে একটা শাওয়ার নিতে গেল এই রাত 11টার সময়। এরপর একটা দিন কেটে গেল অনেক জাঁকজমকে, একেবারে কঠিন দিন এবং রাত্রি বলা চলে। তবে প্রশান্ত এতটা আনন্দ পেয়েছে সমস্ত ব্যাপারটা জানতে পেরে যে তার আনন্দের বাঁধ আটকে রাখাটাই বড্ড চাপের হয়ে গেছে এখন। আকাশকে আগে বলে রেখেছিল প্রশান্ত আজকে ঠিক সকাল 11টা নাগাদ তার বাড়ি আসবে। কথার নড়চড় খুব একটা করে না সে, তাই পাক্কা 10টা 10এই পৌঁছে গেল বাড়িতে। খেয়াল করে দেখল তুলসী মঞ্চে নতুন গাছ লাগানো হয়েছে। একটা মিঠে হাসি হেসে তাকাতেই সামনে এসে প্রকট হলো সুচেতা। তার মুখ ভার, সে বোধহয় বেশ বিরক্ত প্রশান্তকে দেখে। হওয়াটাও স্বাভাবিক, ছল চাতুরি করে এক রাতে ওরা একে অপরকে ডেট করে ফেলেছিল যে। প্রশান্ত প্রচণ্ড স্বাভাবিক ভঙ্গিমায় ঘরে ঢুকে আকাশের সঙ্গে ভাব জমিয়ে বসল। কিরে ভাই, কিছু জানা গেল কি? কথাবার্তা বললাম সাহা পরিবারের সকলের সাথে। বহুত ধকল গেল ওই 3 দিন, বুঝলি। মোটামুটি গোটা উত্তর থেকে দক্ষিণ কলকাতা ঘুরে নিয়েছি। ভাগ্য ভালো ওরা কলকাতায় থাকে অন্তত, না হলে মালদা বীরভূম যেতে হলে নাজেহাল হতে হতো। অনেকের সঙ্গে কথা বললাম, অনেকে আবার ইতিমধ্যে গতও হয়েছেন। বেশিরভাগের নিটফল শূন্য। যাদের যাদের থেকে তোর বা সুচেতার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারা সকলেই নির্বিষ জীব। সাহা পরিবারের কেউ তোর সম্পত্তির জন্য তোকে মারতে চাইছে না। তাই নাকি রে? একেবারে ভেতর থেকে শান্তি পেলাম ভাই। কিন্তু তাহলে কি জন্য এমনটা হচ্ছে বলতো? সেটা জানতে গেলে আমাদের একটা বুড়ো অতীতের কেচ্ছা শুনতে হবে। কেচ্ছা? বুড়ো অতীতের মানেটা কি? মানে পরে বুঝিয়ে বলছি। আচ্ছা সুচেতা, আপনি নেইল এক্সটেনশন কবে করিয়েছেন? সামনে বসে থাকা সুচেতা একটু ঘাবড়ে গেল। একবার আকাশের মুখে চোখ বুলিয়ে বলল, 13-14 দিন আগে। নেইল এক্সটেনশন করিয়েও কাজ কি করে করছেন? আমার
অভ্যেস আছে, কায়দা করে করলেই হয়। আর বেশি হার্ডওয়ার্ক তো আমার নেই, রান্নার মাসেই রান্না করে দেয়। হ্যাঁ, তাও ঠিক। ফেক নেইল, ফেক স্মাইল অ্যান্ড ফেক এভরিথিং, ইভেন আইডেন্টিটিও। সুচেতার মুখটা বদলে গেল মুহূর্তেই। কনফিউশনের জায়গায় তখন সেখানে আগ্রাসী মনোভাব স্পষ্ট। তবে আকাশ বড্ড অবাক হয়ে বলল, কি বলছিস তুই ভাই? মানে কি এইসবের? মানে আছে বস, মানে আছে। আসলে আমি যখন সাহা পরিবারের অতীত ঘাঁটছিলাম, ঠিক তখনই আমার আরেকটা চোখ, আমার ডান হাত সেলিম, নজর রাখছিল তোর পেয়ারের বউয়ের উপর। এই যে শ্রোতা বন্ধুরা, আপনাদের বলছি, এই সেলিম চরিত্রটি নিয়ে আপনাদের যদি কনফিউশন হয়, তাহলে এই গল্পের শেষে শুনে ফেলুন ডিসক্রিপশন বক্স বা পিন্ড কমেন্টে ক্লিক করে প্রশান্ত বিশ্বাসের প্রথম কাহিনী অশালীনতার কেচ্ছা। তাহলে আবার গল্পে ফিরে যাই। কই গো সেলিম, একটু এদিকে এসো দেখি এবার। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকে এলো সেলিম। ঢাঙা চেহারা, মুখে মিচকে শয়তানি হাসি, আর গায়ে একটা ময়লা বেগুনি শার্ট। এই সেলিম পরশু আর তরশু ধরে নজর রাখছিল সুচেতার উপর। ওকে আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি প্রথম থেকেই, যদিও তারও একটা কারণ আছে। আচ্ছা আকাশ, তুই গত 3 দিন আর গাড়ি চালাসনি, তাই না? না, চালাইনি তো, বাড়িতেই বসেছিলাম। চালালে লক্ষ্য করতিস তোর সাইড ভিউ মিররে আরেকটা সাবধান খোদাই করা আছে, এবং সেটা কে করেছে জানিস? এই সুচেতা। সঙ্গে সঙ্গে ঘরের উষ্ণতা বৃদ্ধি পেল কয়েক গুণ। সুচেতা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, জোরালো কণ্ঠে বলল, কে বলেছে এসব কথা? কি প্রমাণ আছে এসবের? ছি, শেষমেশ আমায় এভাবে মিথ্যে ফাঁসাচ্ছে তোমার বন্ধু। একদম গলা নামিয়ে সুচেতা, একদম গলা নামিয়ে। এ সেলিম, তুমি বলো। সেলিম গলায় হালকা ফোচকেমি রেখে বলল, ম্যাডাম, আমি তো গাছের আড়াল থেকে পাক্কা দেখেছি আপনি কি করছিলেন। দেখুন, আমার ফোনটা কম দামি হতে পারে, তবে দারুণ ভিডিও ওঠে, এই দিন দেখুন। বলে ফোনটা সে এগিয়ে দিল প্রশান্তর দিকে। প্রশান্ত আকাশকে ভিডিওটা প্লে করে দেখালো। গত পরশুদিন চারিদিকে চোখ বুলিয়ে রাত 8টা নাগাদ সুচেতা ঘরে ফেরার সময় হঠাৎ করে গাড়ির দিকে এগোলো। তারপর বেশ কিছুক্ষণ সাইড ভিউ মিররের সামনে শাড়ির আঁচলটা ঢাকা দিয়ে কিছু একটা করলো। তারপর চলে গেল ঘরের ভেতর। সেলিমের ফোন গাছের আড়াল থেকে বেরিয়ে এবার এগিয়ে গেল গাড়ির দিকে। পরিষ্কার ফুটে আছে সেখানে, সাবধান। সুচেতা হঠাৎ করে ফোনের উপর হামলে পড়তে যাবে, কিন্তু ধূর্ত বাঘের মতো ফোনটা সরিয়ে নিল প্রশান্ত। হালকা হেসে বলল, প্রেগনেন্ট মহিলাদের এত লম্ফজম্ফ ভালো নয় সুচেতা। এই আকাশ, জানিস একটা মজার কথা শোন। তবে তোর স্ত্রী সুচেতা আমার সঙ্গে ডেট করেছিল কয়েকদিন আগে, যদিও অন্য নাম দিয়ে। আমরা একটা পাবে সময় কাটিয়েছিলাম, বাট আমার ইন্টারেস্ট না থাকায় আমি আর বেশি দূরে গইনি। আকাশ যেন আর কিচ্ছু বিশ্বাস করতে পারছে না। সে রক্ত জবার মতো চোখে তাকালো সুচেতার দিকে। কেন কেন করলে তুমি আমার সাথে এরকম? ছি, তোমায় আমি এত বড় মর্যাদা দিয়েছিলাম। ঈশ্বর! দাঁড়া ভাই দাঁড়া, তোর বউ সুচেতা তো এই খেলায় একা নয়। আসলে কখনোই সুচেতার উপর কোনো হামলা হতো না। হামলা হওয়ার হলে তোর উপর হতো। তারপর তোর সমস্ত বেঁচে থাকা সম্পত্তির মালিকানা পেয়ে যেত সুচেতা। ভাগ্য ভালো, কোনো নীল ড্রামে ভর্তি হওয়ার আগেই আমি তোকে বাঁচিয়ে নিলাম। সুচেতা, তুমি আমায় খুন করতে? আমি ভেবেছিলাম বোধহয় ওই সাহা পরিবারের কেউ আমার সাথে প্রতিশোধ নিতে আসছে। আহা, তুই খুব একটা ভুল ভাবিস নি রে ভাই। গতকাল সারা দিন রাত বিভিন্ন থানা এবং বাড়িঘর ঘুরে ঘুরে আমি যে সন্ধান পেয়েছি, তাতে ওই অতীতটা একেবারেই ঠুনকো নয়। সেদিন তোর বাবা বিনয় মজুমদার সম্পত্তি পাওয়ার ফলে আজ তোর কপালে এই শনি নেমে এসেছে রে। সুচেতা এক কোনায় চুপ করে বসে আছে। তার চোখে মুখে হিংস্র ভাব এখনো বিদ্যমান। সে রাগে ফুঁসছে।
আসলে আমি 2 দিন ধরে শুধুই অন্ধ ধৃতরাষ্ট্র আর দুর্বল পাণ্ডুর ব্যাপারে খোঁজ চালিয়ে এলাম, কিন্তু এই দুজন বাদেও ব্যাসদেবের ঔরসজাত তৃতীয় আরেকটি সন্তান ছিল। তার নাম মনে আছে কি? হ্যাঁ, বিদুর। ঠিক, বিদুর। এই বিদুর ছিলেন একদম পারফেক্ট একজন ব্যক্তি, যিনি মানসিক এবং দৈহিক উভয় শক্তিতেই বলীয়ান ছিলেন। বাকি 2 সন্তান অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর মধ্যে গাফিলতি থাকলেও পরিচারিকার গর্ভজাত সন্তান বিদুর ছিল নিখাত। ভাবছিস এখানে হঠাৎ মহাভারত কোত্থেকে চলে এলো? আসলে হরিনারায়ণ সাহার 2 সন্তান বিজয় কৃষ্ণ এবং কৃষ্ণপ্রিয়া ছাড়াও আরেকটি সন্তান ছিল, যা একজন পরিচারিকা নিজের গর্ভে ধারণ করেছিল। তার নাম দেওয়া হয় কৃষ্ণায়ন। ঠিক যেমন বিদুর লোবর্ণ হওয়ার জন্য কখনোই পাণ্ডু আর ধৃতরাষ্ট্রের মতো সিংহাসন পায়নি, তেমনি পরিচারিকার গর্ভে জন্মানো কৃষ্ণায়নও কখনো বাবার পরিচয় পায়নি। এমনকি বাবার পদবিও তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি। এই খবর এতটাই গোপনীয় ছিল যে কাক পক্ষিত ওদের ব্যাপারে জানত না। হরিনারায়ণ চৌরঙ্গিতে একটি বাড়ি ভাড়া করে ওই পরিচারিকা এবং নিজের তৃতীয় ও একমাত্র অবৈধ সন্তানকে রেখেছিল। সেখান থেকেই ওদের যাবতীয় খরচপাতি বহন করতেন হরিনারায়ণ। তোর বাবা বিনয় কাকু জানতেন এই ব্যাপারে, এবং বুড়ো হরিনারায়ণ এমনভাবেই ব্যবস্থা করে যান যাতে এদের খাওয়া পড়ার কোনো কষ্ট না হয়। তাই বুড়োর মৃত্যুর পরেও ওদের কোনো অসুবিধা হয়নি। এরপর 77 সালে যখন বিনয় কাকু এই যাবতীয় সম্পত্তির দায়ভার পেলেন, তখন তিনি বেশ কিছু বছর চালিয়েছিলেন ওদের মাসোহারা। তবে 89 সালে বিয়ের পর সেটা পাকাপাকিভাবে বন্ধ করে দেন। ততদিনে কৃষ্ণায়ন বড় হয়েছে ঠিকই, কিন্তু ছেলেবেলা থেকে বাপের পরিচয় এবং এত অগাধ সম্পত্তি না পাওয়ার রোষ তার মধ্যে বরাবর ছিল। তাই সে মনে করত এই টাকাটা তার প্রাপ্য। সেই টাকার জন্য বিনয় কাকুর কাছেও জবাব চাইতে আসে। তবে বিনয় মজুমদার আর চালু করেন না ওই টাকা। ফলে এতদিনের চেপে রাখা অতীত আর চাপা থাকে না, এবং সব দিক বন্ধ দেখে বিজয়কৃষ্ণ সাহার ছেলে বলাই সাহার কাছে যান কৃষ্ণায়ন। তবে ততদিনে তার সৎদাদা বিজয় মারা গেছেন এবং একলা ছেলে নিয়ে সংসার চালাচ্ছে বৌদি। বলাই সাহা বর্তমানে একজন বাংলা শিক্ষক, এবং এই কালো অতীতের ব্যাপারে তিনি আমায় যথেষ্ট হেল্প করেছেন। না হলে আমি এখনো অন্ধকারেই পড়ে থাকতাম। সবই তো বুঝলাম, কিন্তু এর সঙ্গে সুচেতার কি সম্পর্ক? তোকে তো বললাম কৃষ্ণায়ন নিজের আসল পদবি ব্যবহার করতে পারেনি। তাহলে কি পদবি ব্যবহার করলো বলতে পারিস? কি? জানা। কৃষ্ণায়ন বরাবর জানা পদবিতেই বড় হয়েছে। তোর স্ত্রী তোর সাথে বিয়ের আগে কোন পদবি ছিল মনে আছে? ঘাবড়ে উঠল আকাশ। সুচেতা তখনও দাঁত চিপে তাকিয়ে আছে প্রশান্তর দিকে। প্রশান্ত মিচকে একটা হাসি দিয়ে বলল, কৃষ্ণায়ন জানার 2 সন্তান, সৌরভ জানা আর সুচেতা জানা। কৃষ্ণায়নবাবু মারা গেছেন অনেক বছর আগে, তাই এখন বেঁচে আছে শুধু ভাই আর বোন। এবার বুঝতে পারলি কেন এতগুলো দিন ইনভেস্ট করে তোকে বিয়ে করেছে সুচেতা? আসলে ওর ধান্দাটাই তো অন্যরকম। আমার দাদা কোথায়? কোথায় আমার দাদা? আপনার দাদা বাইরে পুলিশের গাড়িতেই আছেন। আকাশ যদি চায় তাহলে অ্যাটেম্পটেড মার্ডার এবং ফোর্জারির কেসে ফাঁসি দিতেই পারি আপনাদের দুজনকে। তবু ধরে নিয়ে এসেছি, যদি আকাশ চার্জ না লাগায় তাহলে আপনারা বেকসুর খালাস পেয়ে যাবেন। তবে আকাশ, আমি বলবো অন্যায়ের সঙ্গে আপোষ করিস না। যেসব লোক তোকে বিরক্ত করেছিল সবই এই ভাই বোনেরই ফিট করা। সুচেতা মেয়েটা তোকে নিজে হাতে না মারলেও তোর মৃত্যুর ফায়দা তুলতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করবে না। আকাশ এবার বুঝতেও পারল না সে কি বলবে বা কি করবে। তার সমস্ত অঙ্ক ধীরে ধীরে জটিল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার ভেতর। সুচেতা তার পাশে বসে আছে বটে, তবে সে যে সুচেতার প্রেমে পড়েছিল এই মেয়েটা সে নয়। একটা গভীর জিঘাংসা, লোভ, খিদে ধরা দিচ্ছে তার চোখে মুখে। সেই সঙ্গে প্রশান্তর উপর প্রকাণ্ড এক রাগ। ব্লাডি রাস্কেল, ইউ অ্যারেস্টেড মাই ব্রাদার! আমার এই পৃথিবীতে ওই একটাই মানুষ ছিল, ওকেও তোমরা জেলের ভাত খাওয়াবে? নাটক করে কোনো লাভ নেই সুচেতা।
আকাশ বললে তোমাকেও ওই জেলের ভাতই খাওয়াতে পারি। তুমি আর তোমার দাদা দীর্ঘদিন প্ল্যান করেছিলে কিভাবে শোধ নেওয়া যায় এইসবের। সেলিম তোমার পিছনে এমনভাবে লেগেছিল যে তুমি চাইলেও ওকে কাটাতে পারবে না, আবার বুঝতেও পারবে না যে কেউ তোমায় ফলো করছে। এই সেলিম, বলো তো এই ম্যাডাম গত পরশু এবং তরশু কি কি করেছেন? ম্যাডাম তো তরশুদিন শপিং মলে গেলেন, কিছু ড্রেস কিনলেন, তারপর বিকেলের দিকে ক্যাফেতে দেখা করলেন একটা লম্বা চওড়া লোকের সঙ্গে, তারপর তার সাথে বেরিয়ে গেলেন বাইকে। আমি ভেবেছিলাম ওটা বোধহয় কোনো কেচ্চা টেচ্চা হবে। সে যাই হোক, ফলো করে গেলাম কালিকাপুর ছাড়িয়ে ওই পূর্বাচলের দিকে। সেখানে দেখলাম একটা ঘুপচি গলিতে ঢুকে গেল বাইকটা। তারপর সেখানে আশেপাশে কয়েকজনের ধরে জিজ্ঞাসা করতে লাগলাম এই বাইকটা কার, এরকম একটা বাইক নেবো বলে বলছিলাম আর কি। তো ওখানে কয়েকটা ছেলে খেলছিল রাস্তার মধ্যে, ওদেরই জিজ্ঞাসা করেছি, তো ওরা বলল ওই বাইকটা ছোটুদার। ছোটুদার সঙ্গে ম্যাডাম আরও আধ ঘন্টা কাটিয়ে তারপর বেরিয়ে এলেন। ছোটুদা এবার আর ছেড়ে দিলেন না কিন্তু ম্যাডামকে। ম্যাডামের সাথে বাস ধরে এখানে ফিরে এলাম। রাত্রিবেলা ম্যাডাম ওই একবার বেরিয়েছিলেন, তবে বাজার থেকে তেল নুন কিনে আবার ঘরে ঢুকে যান। গত পরশু ম্যাডাম একটা এনজিওতে জব খুঁজতে গেছিলেন, সেখানে ইন্টারভিউ হচ্ছিল ওই দিন। তারপর বিকেলে বন্ধুদের সঙ্গে বেরান, আর বাড়ি ফেরার সময় নিজের বরের গাড়িতে খোদাই করে দেন সাবধান বলে। শুনলি তো? কি মিসেস সুচেতা, গল্পে কোনো ভেজাল আছে নাকি ক্লিয়ার? একটা মেয়ে মৃত্যু ঘাড়ে করে শপিং মলে নিশ্চিন্তে শপিং করছে, তারপর আবার কারোর সাথে দেখা করছে। যেহেতু সুচেতাকে আমি চিনি, তাই আমিও ভেবেছিলাম কোনো প্রেমিক বোধ হয় ওই ছেলেটা, যার সঙ্গে একটা সিরিয়াস রিলেশনেও যেতে চায়। তবে সেখানে গিয়ে আমি জানতে পারলাম অন্য ঘটনা। আশেপাশের লোকেদের মুখে ওদের ব্যাপারে শুনলাম। এমনিতে বেশ ভালোই, ভাই বোনের পাড়ায় বেশ সুখ্যাতি আছে, তবে কিছুতেই যেন সবটা মেলাতে পারছিলাম না। এরা আগে চৌরঙ্গিতে থাকতো, সেই খবরও দিয়েছিল পাড়ার লোকেরা। তোর মনে আছে সেদিন তুই বাবার অনেক কাগজপত্র ট্রাঙ্ক থেকে দিয়েছিলি? তার মধ্যে তোর বাবার একটা হিসেবের খাতাও ছিল, যেখানে 72 সালে কয়েকটা এন্ট্রি দেখি আমি। চৌরঙ্গিতে একটা বড় অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হতো। তখনকার দিনে অত বড় অ্যামাউন্ট কাকেই বা দেবে? কোনো কারখানা, কোনো হোলসেল মালিক? আমি আরও রিসার্চ শুরু করলাম। এরপর গোটা ডায়েরি দেখে বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে। কারণ কিছুক্ষণ আগেই আমি শুনে এসেছি চৌরঙ্গিতে সুচেতা এবং তার দাদা থাকতো। তাই সব মিলিয়ে কোথাও যেন একটা কনক্লুশন ড্র করতে পারছিলাম। ব্যাস, সেখান থেকে শুরু হলো আমার অন্যদিকে তাকানো, এবং কাল সারাদিন এই নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমি সুচেতার বাবা কৃষ্ণায়ন বাবুর ছেলেবেলার স্কুলেও যাই, এবং সেখানে অনেক রিকোয়েস্ট করে একেবারে শুরুর দিকের কিছু রেকর্ড চেক করি। একেবারে ইঁদুরে খাওয়া কিছু কাগজপত্র ঘেঁটে জানতে পারি সিঙ্গেল মাদারের কাছে বড় হয়েছিলেন কৃষ্ণায়ন, এবং তার মায়ের নামও পাই। ব্যাস, চৌরঙ্গিতে যে মহিলার নামে প্রতি মাসে অতগুলো টাকা যেত, তার নামও ডায়েরিতে অনেক জায়গায় ছিল। এরপর দুয়ে দুয়ে 4 করতে পারি নিজেই, এবং তারপর আমি পুনরায় বলাই সাহার বাড়িতে যাই, এবং বলাইবাবু জানান একসময় কৃষ্ণায়ন তার বাড়িতে আসতেন, দেখা করতেন, অনেক দুঃখও করতেন। এক সেকেন্ড। বলাই সাহা মানে? বলাই সাহা মানে হরিনারায়ণ সাহার নাতি এবং বিজয় কৃষ্ণ সাহার একমাত্র পুত্র, যিনি বর্তমানে একজন বাংলা শিক্ষক। জানি ব্যাপারটা বোঝাটা একটু টাফ, তাই স্ক্রিনে দিয়ে দেওয়া হলো ফ্যামিলি ট্রি। তাহলে বল, কি করবি? এত বছর বাদে একটা পরিকল্পিত খুন এবং চিটিংবাজির হাত থেকে বাঁচালাম তোকে। প্লিজ ওদের ক্ষমা করে দিস না। ওর দাদাকে ভেতরে নিয়ে আগে। পুলিশ একটু কেলিয়েছে আর কি। সে যাই হোক, বোন যদি আবার চেঁচামেচি করে তাই আনিনি। আচ্ছা, ওকে নিয়ে আসুন স্যার। এই যাও তো সেলিম, নিয়ে এসো। সেলিম উঠে বাইরে বেরিয়ে নিয়ে এলো ওদের। অফিসার এবং আরো 2-4 জন কনস্টেবল সমেত সুচেতার দাদা এসে হাজির। দাদাকে দেখে ছুটে গেল বোন। এই অভূতপূর্ব মেলবন্ধন দেখে আকাশের বুঝি মনে কষ্ট হলো। সে প্রশান্তকে বলল, ভাই বাদ দে, ওরা তো আমায় খুন করেনি। বল, আমার জীবনে সব চলে গেছে, আর ওদের ওপর কোনো কেস টেস করবো না। এখনো প্রেগনেন্ট, আমার বাচ্চা না হলেও কারোর বাচ্চা তো বটেই। ওকে তো আমি ভালোবাসি। বল। প্রশান্ত একটু ঘাবড়ে গেল এই কথা শুনে। ওর কানে কানে কিছু একটা বলল।
সঙ্গে সঙ্গে আকাশ পুনরায় রক্তিম বর্ণ ধারণ করে বলল, অফিসার, এদের দুজনের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, এটা আপনি দেখবেন কিন্তু। হ্যাঁ। প্রশান্ত একবার সেলিমের দিকে তাকায়, সেলিম তাকায় প্রশান্তর দিকে, তারপর আকাশকে শান্ত করে বসায় সোফায়। আকাশ তখন কাঁদছে। হাতের ইশারায় ওদের দুটিকে নিয়ে চলে যেতে বলে প্রশান্ত। কাঁদিস না ভাই, কাঁদিস না, তুই অনেক স্ট্রং আমাদের থেকে। কাজকর্ম কর, পারলে ডিভোর্স ফাইল করে অন্য কারোর সঙ্গে বিয়ে কর, কোনো দরকার পড়লে আমি আছি তো। ভাই, ভাই, সব সময় আমি কেন বলতো? সব সময় আমার জীবনে কেন? শান্ত হ ভাই, শান্ত শান্ত হ, এরম কাঁদে না। আমিও তো একলা, দেখ, বাপ মা কেউ নেই। তুই বরং বাইরের বাগানটার যত্ন নে, দেখবি মানুষের চাইতে ওই গাছপালাগুলো অনেক ভালো। ওদের কোনো এক্সপেকটেশন থাকে না, ইন্টেনশন থাকে না, শুধু জল, সার, ভালোবাসা দিলেই ওরা ভালো থাকে। মোটামুটি হালকা পেপটকের পর সেলিম আর প্রশান্ত বেরিয়ে এলো ওই বাড়ি থেকে। সেলিম প্রশান্তকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তখন তুমি কি বললে বলো তো বস, যে লোকটা অমনভাবে রেগে গেল? আসলে আকাশ বড্ড একলা হওয়ার ভয় পায়, তাই ধরেই রেখেছিলাম ও ব্যাপারটাকে মাফ করে দেবে, কিন্তু আমি একটা ঘটনা ওকে মনে করিয়ে দিলাম। বলতে পারো এটা একটা পাপ কাজ। সেটা হলো, সুচেতার সঙ্গে বন্ধুত্বের পর বেশ কিছুদিন নিয়মিত আসা যাওয়া ছিল সুচেতার এই বাড়িতে। আমি তাই ওর কানে কানে বললাম, যদি সুচেতা কিছু মিশিয়ে দিয়ে ওর মায়ের খুন করে থাকে, তাহলে যদি আজ সেই কেস ওপেন হলে এমনটা জানা যায়, তাহলেও কি সুচেতাকে মাফ করে দেবে? ব্যাস, মালটা খেপে গেল। কিন্তু ওর মায়ের মৃত্যু নিয়ে খোঁচা দেওয়াটা তোমার উচিত হয়নি কিন্তু বস। এত উচিত অনুচিত মারাই না বলে লোকে আমায় পছন্দ করে না, আমি জানি। তাই তো লোককে খুশি করতে পুলিশকে বাইরে দাঁড় করিয়ে রাখলাম কতক্ষণ। বাস্তবে থোড়াই ওভাবে আমার কথায় পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকতো। সবই তো লোকের জন্য করা গো সেলিম, সবই লোকের মন জোগানোর জন্য। একদম বুকিশ টাইপ এন্ডিং। তবে তাই বলে সবটা লোকের জন্য নয়। কিছুটা এক্সপেরিমেন্ট না করলে জীবনে ফান কোথায়? শুনছিলেন বুড়ো অতীতের কেচ্ছা। আজকের গল্প পাঠে ও গোয়েন্দা প্রশান্ত বিশ্বাসের ভূমিকায় আমি অভিক। বিভিন্ন চরিত্রে সৌরভ রায়, দেবস্মিতা, দিব্যেন্দু দাস, বর্ণালী, সাগর নীল, সায়নদীপ, সৌরভ সাহা, পিয়ালি, কৌশিক এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আগামী আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।